আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি গল্প, নিষিদ্ধ রংমহল। আশা করি অনেক ভালো লাগবে, কিন্তু পুরো গল্পটি শুনতে হবে। আপনার বয়স যদি 18+ হয়ে থাকে তাহলে আপনি শুনবেন। ধন্যবাদ। চলেন তাহলে গল্পে যাওয়া যাক। দুজন প্রহরী। মনের ভেতর অজানা ভয় ঝেঁকে বসেছিল সেদিন। মা কেন হন্যে হয়ে পালাতে চাইছেন? প্রহরী দুজনও কেন মায়ের দিকে হুঙ্কার ছুঁড়ে দিচ্ছিল? দেখতে দেখতে 5 বছর হয়ে গেছে, কিন্তু এর উত্তর আজও মেলেনি। আর দৃষ্টিগোচর হয়নি মায়ের সেই মমতাময়ী চাঁদ মুখখানাও। জমিদার বাড়ি থেকে জলজন্ত একজন নারী উধাও হয়ে গেল। কেউ তার হদিস দিতে পারল না। আজ জমিদারের শয়নকক্ষে আমার প্রবেশের অনুমতি অর্পণ করা হয়েছে। আমি হেমাঙ্গিনী, বয়স মাত্র 15। আমার সদ্য প্রস্ফুটিত দেহ কদিন আগেই জানান দিয়েছে বয়স সন্ধিকালের। সামান্য স্ফীত বুকও নজর কেড়েছে জমিদার নবাব সিকান্দার গজনবীর। আজ রাতের মাহফিলে তিনি আমার নৃত্য দেখবেন, গীত শুনবেন, এরপর সাথে করে নিয়ে যাবেন তার শয়নকক্ষে। তিনি হবেন আমার প্রথম পুরুষ যে দেহের প্রতিটি অঙ্গ ছুঁয়ে দেখবেন, গন্ধ শুনবেন আমার কুমারিত্বের। আর আমি হব তার মাহফিলের সর্বকনিষ্ঠ বাইজি এবং তার দাসী। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সুসজ্জিত করছি। আজ আমাকে পৃথিবীর সবচেয়ে রূপবতী নারীদের মাঝে একজন হিসেবে গড়ে নিতে হবে। শুধুমাত্র দামি পোশাক আর ভারী গহনা পরলে হবে না, চোখে লাগাতে হবে কুচকুচে কালো কাজল। হরিণী চোখের প্রতিটি পলকে যেন ঠিকরে পড়ে আবেদনময়ী ভাব। লাল ওষ্ঠজোড়া দেখামাত্র যেন জমিদারের বুকে তোলপাড় শুরু হয়ে যায়। তিনি যেন ডুবে যান কাম লালসার প্রবল স্রোতে। আজ মায়ের কথা ভীষণ মনে পড়ছে। সেও আমার সামনে বসে ঠিক একইভাবে সাজত। মাহফিলের রানী ছিলেন তিনি। সে সময় মাহফিলে আমার প্রবেশ ছিল নিষিদ্ধ। তবে মা যেদিন গীত নৃত্য পরিবেশন করতেন, প্রহরীরাও প্রশংসায় বুক ভাসাতেন। তিনি ছিলেন জমিদার সিকান্দার গজনবীর একজন খাস বাইজি। আজ মাহফিলে জমিদারের বড় পুত্র প্রথমবারের মতো আসবেন। সে জমিদারি প্রথা গ্রহণ করার জন্য এখন উপযুক্ত। আগামী কয়েকদিনের মাঝেই নবাব সিকান্দার গজনবী তার দায়িত্ব বড় পুত্রের ওপর অর্পণ করবেন। কিরে হেমা, আভিবি তৈয়ার নেহি হুয়া তু? হুজুর চলে আসার সময় হয়ে গেল যে, আর কত ওয়াক্ত লাগবে? হেমাঙ্গিনীর লিখার মাঝে ব্যাঘাত ঘটল। জমিদার বাড়ির সবচেয়ে প্রবীণ বাইজি বিলকিস বানুর পদার্পণ হল তার কক্ষে। হেমাঙ্গিনী চটজলদি পুরনো ডায়েরিটা বন্ধ করে ফেলল। দোয়াতে দ্রুত ময়ূরের পেখম দিয়ে তৈরি সুসজ্জিত কলমটি রেখে দিল। বিলকিসের নিকট হতেই পঞ্চাদশী কন্যা রপ্ত করেছে নৃত্যের সকল কলাকৌশল। বাকিরা উস্তাদনি বলে সম্বোধন করলেও সম্পর্কের গভীরতার খাতিরে হেমাঙ্গিনী তাকে খালা বলে ডাকে। সে গালে মৃদু হাসি ঝুলিয়ে বলল, আমি প্রায় তৈরি খালা, শুধুমাত্র ডান পায়ে আলতা পরা বাকি। বিলকিস হাসি মুখে এগিয়ে এলেন হেমাঙ্গিনীর পানে। বললেন, দে, আমি পরিয়ে দেই। হেমাঙ্গিনী ইতস্তত করে বলল, আমি পরে নিতে পারবো খালা, তোমার পরিয়ে দিতে হবে না। চুপ, বিলকুল চুপ, এত বাদ যে কেন করিস তুই? দে, পা এগিয়ে দে। হেমাঙ্গিনী মুচকি হেসে পা এগিয়ে দিল। মনোযোগ দিয়ে আলতা পরিয়ে দিতে দিতে বিলকিস বললেন, এই যে তুই চুপি চুপি ডায়েরি লিখিস, এটা যদি জমিদার জানতে পারে তোর হাত জোড়া কেটে দিবে, পাতা হ্যাঁ না তুঝে? এই তল্লাটে জমিদারের পরিবার ছাড়া আর কারো লেখাপড়া জানার অধিকার নেই। হেমাঙ্গিনী দীর্ঘশ্বাস ফেলল। বলল, জানি খালা, কিন্তু কি করব বল, লিখতে যে আমার ভীষণ ভালো লাগে। বিলকিস পায়ে আলতা পরানো শেষ করে হেমাঙ্গিনীকে নিজের বুকে টেনে নিলেন। বললেন, দেখ বেটি, তোকে আমি আমার শিষ্য কম, নিজের মেয়ে সমাজ বেশি। এসব লেখালেখি বাদ দে। জমিদারের খাস একবার হবি তো জিন্দগি বন জায়গা। সমাজ মে আয়া কুছ? হ্যাঁ। হেমাঙ্গিনী ছোট্ট করে আরও একবার দীর্ঘশ্বাস ফেলল। সহসা বিলকিস আতকে উঠলেন। বললেন, এটা কি করেছিস রে? বুকের কাপড় এত ওপরে হলে চলে? বিলকিস টান দিয়ে হেমাঙ্গিনীর ব্লাউজ নিচে নামিয়ে দিল। অর্ধেক বুক উন্মুক্ত হয়ে গেল হেমাঙ্গিনীর। সেদিকে জলজল করে তাকিয়ে থেকে বিলকিস বললেন, ইয়ে হুই না বাত, কি যে সুন্দর লাগছে তোকে, একদম জান্নাতের হুর। হেমাঙ্গিনী গালে মৃদু হাসি ঝুলিয়ে রাখল, মুখে কোনো কথা বলল না। তার নিজেকে শুধুমাত্র একটি ভোগের বস্তু বলে মনে হচ্ছে।
এত সাজগোজ, চেহারায় আবেদনময়ী ভাব, শরীরের বিশেষ অঙ্গ প্রদর্শন, সব শুধুমাত্র জমিদারের মনোরঞ্জনের জন্য। কিন্তু কেন? সে নারী হয়ে জন্মেছে তাই? নারী হয়ে জন্মানো কি অপরাধ? আজ ছোটে হুজুরও আসবে, পাতা হ্যাঁ না? শুনলাম তার কাছে জমিদারি দায়িত্ব অর্পণ করবেন বড় হুজুর। ও তো হ্যাঁ, বড় হুজুরের বয়স হয়েছে। তুই তো সৌভাগ্যবতী রে হেমা, বড় হুজুরের সেবা করার মকা মিলছে। হেমাঙ্গিনী তাচ্ছিল্য ভরে হাসল, বলল, নিজের যৌবন ভরা দেহ একজন বুড়োর হাতে তুলে দিতে হবে, আর আমি সৌভাগ্যবতী? হেমাঙ্গিনীর কথা শুনে বিলকিসের চক্ষু চড়ক গাছ হয়ে গেল। তিনি প্রায় সঙ্গে সঙ্গে হেমাঙ্গিনীর মুখ চেপে ধরলেন, বললেন, ক্যা বল রাহা হ্যায় এসব? কেউ শুনলে জানে মেরে ফেলবে। হেমাঙ্গিনী নিজেকে ছাড়িয়ে নিল বিলকিসের কাছ থেকে, বুক ভরে শ্বাস নিল। করুণ চোখে তাকিয়ে বিলকিস বলল, এসব কথা আর কোনোদিনও বলবি না, অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি মাহফিলে আয়, ঠিক হ্যাঁ? হেমাঙ্গিনী মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো। জমিদার নবাব সিকান্দার গজনবীর বাড়ির রাতের মূল আকর্ষণ এবং ঐশ্বর্যের কেন্দ্রবিন্দু এই মাহফিল। জলসাঘরের জৌলুস সৌন্দর্যে অতিথিরা বরাবরই মুগ্ধ হন। এ ঘরের চতুর্দিকে যেন কৃত্রিম জ্যোৎস্নার রাজত্ব চলে গোটা রাত। বিশাল হলঘরের সিলিং থেকে একটি প্রকাণ্ড ক্রিস্টালের ঝাড়বাতি ঝুলছে। তা থেকে বিচ্ছুরিত হচ্ছে প্রায় 100 খানেক মোমবাতির উজ্জ্বল লিলিহান শিখা। ঘরের দুই পাশের দেয়ালে লাগানো সারি সারি লণ্ঠন। কারুকাজ খচিত বেলজিয়াম গ্লাসের আয়নাগুলি থেকে প্রতিফলিত হচ্ছে লণ্ঠনের আলো। মেঝেতে পাতা আছে পারস্য দেশীয় দামি মখমলের কার্পেট। একদম সোজা এগোলে হলঘরের শেষ মাথায় জমিদারের জন্য পাতা আছে বিশাল আরামদায়ক পালঙ্ক। চারিদিকে অতিথিদের জন্য দামি গদি। প্রতিটি কোণা থেকে সুগন্ধি ধূপদানিতে বিদ্যমান চন্দন ও আতরের মৃদু সৌরভ ছড়িয়ে পড়ছে হলঘরে। দেয়ালে রাজকীয় ভঙ্গিতে জায়গা করে নেওয়া জমিদার ও তার পূর্বপুরুষদের বিশাল তৈলচিত্রগুলি যেন নীরবে এই গোপন আসরের সাক্ষী হচ্ছে প্রতিনিয়ত। ঘরের এক কোণে তবলা এবং সেটার নিয়ে প্রস্তুত বাদকেরা। মাঝখানে উঁচু মঞ্চের মতো স্থান রয়েছে। সেখানেই আজ নৃত্য পরিবেশন করবে হেমাঙ্গিনী। এই মাহফিলের মূল আকর্ষণ আজ সে। হেমাঙ্গিনী জলসাঘরে প্রবেশ করার সাথে সাথে সকলে চমকে উঠল। তার রূপের আগুনে যেন দ্বিগুণ দীপ্তিময় হয়ে উঠল গোটা হলঘর। সকলের চোখ কুড়ে কুড়ে খেতে লাগল হেমাঙ্গিনী মখমলের মতো নবমুকুলিত দেহ। অতিথি হিসেবে আসন গ্রহণ করা ইংরেজ প্রশাসনিক কর্মকর্তারাও সন্তর্পণে জিভ দিয়ে নিজেদের ওষ্ঠজোড়া ভিজিয়ে নিল। হেমাঙ্গিনীর শরীরের প্রতিটি ভাঁজ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে অবলোকন করে ঢোক গিলল নিঃশব্দে। সে যেন সুস্বাদু কোনো খাদ্যবস্তু। হেমাঙ্গিনী আসন গ্রহণ করার সাথে সাথে হলঘরের দরজার সামনে একজন পাইক এসে দাঁড়ালেন। তিনি উচ্চস্বরে ঘোষণা দিলেন, হুঁশিয়ার, সিকান্দার গজনবী হুজুর তশরিফ লায়েঁ। ঘোষণার সাথে সাথে গোটা হলঘর নীরব হয়ে গেল। উপস্থিত সকলের নিঃশ্বাসের ফোঁস-ফোঁস শব্দ ছাড়া আর কোনো শব্দ শ্রবণগোচর হল না। সকলে উঠে দাঁড়ালেন। কেবলমাত্র বিশেষ অতিথিরা নিজেদের আসনে ঠায় বসে হইলেন। জমিদারের ব্যক্তিগত পাইকেরা হলঘরের দুই পাশে সামরিক ভঙ্গিতে দাঁড়ালেন। রাজকীয় ভঙ্গিতে প্রবেশ করলেন জমিদার নবাব সিকান্দার গজনবী। তার প্রতিটি পদক্ষেপের সাথে তাল মিলিয়ে প্রবেশ করলেন জমিদারের বড় পুত্র নবাব তাইমুর গজনবী। সকলের দৃষ্টি নিবদ্ধ হল তাদের রাজকীয় পদধূলিতে। সকলে মূর্তির মতো মাথা নত করে দাঁড়িয়ে রইল যতক্ষণ না জমিদার নবাব সিকান্দার গজনবী এবং তার পুত্র নবাব তাইমুর গজনবী কারুকাজ খচিত সুসজ্জিত পালঙ্কে আসন গ্রহণ করলেন। জমিদার হাতের ইশারায় সকলকে বসতে বললেন। জমিদারের ব্যক্তিগত পাইক দাউদ আলী সকলকে আশ্বস্ত করে ঘোষণা দিলেন, হুজুর আপনাদের আসন গ্রহণ করতে বলেছেন, সকলে আসন গ্রহণ করুন। হল ঘরে উপস্থিত সকলে হাসি মুখে আসন গ্রহণ করল। অতিথিদের মাঝ হতে উইলিয়াম এবং আর্থার নামক দুজন ব্রিটিশ ব্যক্তি এগিয়ে এলেন সিকান্দারের পানে। সিকান্দার তাদের দেখে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠলেন, আরে ইংরেজ বাবুরা দেখছি, আপনাদের যাত্রাপথে কোনো সমস্যা হয়নি তো? উইলিয়াম এবং আর্থার দুজনেই গালে প্রশস্ত হাসি ঝুলিয়ে অতি ব্যস্ত ভঙ্গিতে ভঙ্গুর বাংলা এবং ইংরেজি মিশিয়ে বলল, নো নো ইয়োর হাইনেস, উই ডিডন্ট ফেস এনি অবস্টেকলস অন আওয়ার ওয়ে। আমরা বেশি কিছু আনতে পারিনি, হিয়ার ইজ এ স্মল গিফট ফর ইউ। গাঢ় সবুজাভ রঙের লম্বাটে কাচে বোতল শির নিচু করে এগিয়ে দিল আর্থার। দামি বিলেতি ওয়াইনের বোতল, শেরি। সিকান্দার উপহারটির দিকে তাকিয়ে মুচকি হাসলেন। একরাশ দৃপ্তি মিশে আছে সে হাসিতে। তিনি দাউদের দিকে তাকিয়ে ইশারা করতেই সে ওয়াইনের বোতলটি হাতে নিল। সিকান্দার কৃতজ্ঞতার সুরে বললেন, অসংখ্য ধন্যবাদ, আপনারা প্রথমবার সিকান্দারের মাহফিলে এলেন, কেমন বোধ করছেন? উইলিয়াম চারিদিকে একবার চোখ বুলিয়ে নিল। তার দৃষ্টি আটকে গেল হেমাঙ্গিনীর পানে। সেদিকে তাকিয়েই অস্পষ্ট স্বরে বলল, অ্যাবসলিউটলি স্টানিং। আর্থারও উইলিয়ামের সাথে সহমত প্রকাশ করল, বলল,
এত সুন্দর জাঁকজমকপূর্ণ আবহ আগে কোনো জমিদার বাড়িতে দেখিনি। বিউটিফুল। প্রশংসায় ভাসতে লাগলেন নবাব সিকান্দার গজনবী। যদিও উইলিয়ামের হেমাঙ্গিনীর প্রতি লোলুপ দৃষ্টি তার নজর এড়ায়নি। তিনি মাথা ঝাঁকিয়ে বললেন, সৌন্দর্যের দেখলেন কি ইংরেজবাবু? এখনও তো সাংস্কৃতিক পর্ব শুরুই হয়নি। নতুন বাইজি সাহেবা আজ গীত গাইবেন, নৃত্য পরিবেশন করবেন। মাহফিলের সৌন্দর্য তখন দ্বিগুণ হয়ে যাবে। উইলিয়াম অতি ব্যস্ত স্বরে জিজ্ঞেস করল, হোয়াট ইজ হার নেম? উইলিয়ামের ব্যস্ততা দেখে অট্টহাসিতে ফেটে পড়লেন সিকান্দার। বললেন, এত তাড়া কিসের? আর মাত্র ক্ষণিককালের অপেক্ষা, এরপরেই জেনে যাবেন। যাজ্ঞে, আমার বড় পুত্রর সাথে আপনাদের পরিচয় নেই। আমার অবর্তমানে জমিদারি গ্রহণ করবেন নবাব তৈমুর গজনবী। তৈমুর হলঘরে প্রবেশের পর থেকে মাথা নিচু করে বসেছিল। প্রথমবার এমন কোনো মাহফিলে এসেছে সে। এত মানুষের ভিড়ে কিছুটা অপ্রস্তুত সে। সহসা উইলিয়াম এবং আর্থার পালাক্রমে তাদের হাত তৈমুরের দিকে এগিয়ে দিল করমর্দন করার উদ্দেশ্যে। অপ্রস্তুত তৈমুর দনদী ভঙ্গিতে হাসি মুখে হাত মেলালেন। মিস্টার তৈমুর, আপনার পিতা আমাদের দেখা শ্রেষ্ঠ একজন জমিদার। তিনি ব্রিটিশ সরকারের একজন সৎ মিত্র হিসাবে আমাদের নিকট অধিক পরিচিত। তার সুশাসনে আমরা গর্বিত। উই ট্রাস্ট ইউ উইল মেনটেন দ্যাট লেগেসি। সাধুবাদ জানিয়ে কথাগুলো এক নাগাড়ে বলল আর্থার। তৈমুরও একগাল হেসে জবাব দিল, আই উইল ট্রাই মাই বেস্ট। তৈমুরের উত্তর শুনে তৃপ্ত আর্থার এবং উইলিয়াম দুজন দুজনের পানে চাইল। ইশারায় কথা হলো তাদের মাঝে। সামান্য কেশে উইলিয়াম বলল, ইয়োর হাইনেস, উই আর সিকিং পারমিশন টু গো ব্যাক টু আওয়ার সিট। সিকান্দার লজ্জিত ভঙ্গিতে বললেন, অবশ্যই অবশ্যই, অনুগ্রহ করে আপনারা আসন গ্রহণ করুন। উইলিয়াম এবং আর্থার চলে যাওয়ার পর কিছুটা রূঢ় স্বরে সিকান্দার দাউদকে উদ্দেশ্য করে বললেন, কই, শুরু করতে বলো। দাউদ মাথা ঝাঁকিয়ে বলল, জি হুজুর, এক্ষুনি বলছি। দাউদ বাকি পাইকদের সাথে ইশারা ইঙ্গিতে কথা বলতে লাগল। ক্ষণিককালের মাঝেই ঝকঝকে রূপার থালায় জমিদার এবং অতিথিদের জন্য আসতে লাগলো বিভিন্ন ধরনের মুখরোচক সুস্বাদু খাবার এবং ফলমূল। পান, সুপুরি আর বিলেতি মদের পাশাপাশি চলে এলো হুক্কা। গজনবী মাহফিলের হুক্কা যেন অন্যরকম বিলাসিতার প্রতীক। রূপোর নলযুক্ত পিতলের কারুকাজ খচিত হুক্কাগুলো কর্মচারীরা অতিথিদের নিকট পৌঁছে দিল। শুধুমাত্র জমিদার এবং তার পুত্রের হুক্কায় ছিল সোনার আস্তরণ। সিকান্দার আয়েশ করে শুয়ে হুক্কায় টান দিয়ে বললেন, মাহফিল কেমন লাগছে তৈমুর? তৈমুর মাথা নিচু করে উত্তর দিল, ভালো লাগছে পিতা। আপনার মাহফিলের আয়োজন আপনার মতোই সমৃদ্ধ। ছেলের মুখে প্রশংসা শুনে সিকান্দার মুচকি হাসলেন। বললেন, আমি জানি তোমার মনে কি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তৈমুর। এই মাহফিলকে তুমি কেবলমাত্র বাইজি সাহেবাদের নাচ গান কিংবা মদের আসর ভেবে ভুল করো না। মোমবাতিপূর্ণ ঝাড়বাতিটির দিকে আঙুল উঁচু করে ধরলেন সিকান্দার। এরপর পুত্রের দিকে গভীর দৃষ্টি নিবন্ধিত করলেন। বললেন, ওই যে ঝাড়বাতিটা দেখছ, এর আলো শুধুমাত্র এই মাহফিলকেই প্রদীপ্ত করে না, বরং এর মাধ্যমে প্রকাশ পায় আমার কোষাগারের ওজন। বেলজিয়ামের কাঁচ আর ভেনিসের কাজ মন ভরে দেখুক উইলিয়াম এবং আর্থারের মতো ইংরেজরা। তারা জানুক তাদের দেশের চেয়েও দামি জিনিস আমি আমার মাহফিলের সজ্জায় ব্যবহার করেছি। রূপোর গড়গড়ায় যখন তারা ধোয়া টানবে, তখন বুঝবে আমিও কম বিত্তশালী নই। এই মাহফিল সমাজে সর্বদা তোমার স্থান নির্ধারণ করবে তৈমুর। 22 বছরের তৈমুর সবকিছু বুঝে ফেলেছে এমনভাবে মাথা নাড়ল। এরপর প্রশ্ন করল, তবে এসব কিছু কি শুধুমাত্র ব্রিটিশদের উচ্চতা এবং সমতায় পৌঁছানোর জন্য? না, তাদের মাঝে নিজেদের আধিপত্য বিস্তারের জন্য। এই মাহফিলের যাদের সাথে তোমার পরিচয় হবে, তাদের মাধ্যমে আরও 10টি গ্রামের দায়িত্ব হাতিয়ে নেওয়া সম্ভব। আধিপত্য বিস্তারে ছাড় দেওয়া যাবে না এক বিন্দুও। তৈমুরের কপাল সামান্য কুঁচকে উঠল। মনে জাগ্রত হলো অসংখ্য প্রশ্ন। ক্ষণিককাল সময় নিল প্রশ্নগুলো নিজের মনে পরাক্রমে সাজিয়ে নিতে। এরপর কপালের ভাঁজ উন্মুক্ত করে সামান্য হেসে প্রশ্ন, পিতা, আপনি ঠিকই বলেছেন। এই মাহফিল আমাদের ক্ষমতা এবং বিলাসিতার দুর্গ। তবে সব কিছু শুনে আমার মনে কয়েকটি গুরুতর প্রশ্ন জেগেছে। সিকান্দার কিছুটা বিস্মিত হলেন। কণ্ঠে বিস্ময় পরিপূর্ণতা রেখে শুধালেন, প্রশ্নগুলো শুনি। তৈমুর বলতে শুরু করল, অপরাধ নেবেন না পিতা, আপনি আমাদের এই মাহফিলের গুরুত্বের কথা বললেন, কিন্তু এই মাহফিলের নিয়মিত খরচ, শিল্পীদের বকশিস আর ব্রিটিশ অতিথিদের জন্য অত্যাধিক ব্যয়ভার কি আমাদের রাজস্ব আদায়ের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে না? সিকান্দার স্বাভাবিক কণ্ঠে বললেন, এই জাঁকজমক টিকিয়ে রাখার দায়িত্ব আমি অচিরেই তোমার হাতে অর্পণ করব। অবশ্য তার জন্য খাজনার পরিমাণ আরও বাড়াতে হবে বইকি। তৈমুর আগ্রহ ভরে জানতে চাইল, এতে কি প্রজাদের ওপর জুলুম করা হবে না পিতা?
সকলে জানে আপনি প্রজাদের কল্যাণের কথা ভাবেন, কিন্তু আমাদের এই অতুলনীয় বিলাসিতা, আবার অন্যদিকে প্রজাদের দরিদ্রতা। আমার চোখে বৈষম্যবাদে আর কিছু ধরা পড়ছে না। সিকান্দার সামান্য ভাঁজ ফেললেন দুই ভ্রূণ মাঝখানে। গম্ভীর গলায় বললেন, আমার পুত্র হয়ে তোমার মুখে এ জাতীয় কথা অশোভনীয় তাইমুর। প্রজাদের জন্মই হয় খেটে খাওয়ার জন্য। আমাদের এই বিলাসবহুল জীবন ওদের মনে ভয় গছিয়ে দেয়। জমিতে চাষ করে ওরা নিজেদের পেটে দুবেলা অন্ন জোটাচ্ছে। এর চেয়ে বড় কল্যাণ আর কি হতে পারে? আর ভুলে যেও না, মাহফিলের এই বিলাসবহুল চিত্র ক্ষমতার বিনিয়োগকে পাকাপোক্ত করে। তাইমুর সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেলে বলল, বুঝতে পেরেছি পিতা, অশোভন প্রশ্ন করার জন্য দুঃখ প্রকাশ করছি, মাফ করবেন। সিকান্দার মৃদু হেসে বড় ছেলেকে আশ্বস্ত করলেন। বাবার কথা তাইমুরের মনে ধরেনি, তবে সে জানে বাবার বিরুদ্ধে কথা বলার মতো শক্ত মাটি এখনও সে গড়ে তুলতে পারেনি। ভঙ্গুর মন নিয়ে তাইমুর হুক্কায় গড়গড় করে টান দিয়ে অন্যমনস্ক ভঙ্গিতে ধোঁয়া ছাড়ল। হেমাঙ্গিনী তার নরম আসনে হেলান দিয়ে বসে আছে। তার চোখের সামনে জ্বলছে মোমের ঝাড়বাতি। গোটা হলঘরে শ্রবণগোচর হচ্ছে অতিথিদের হুক্কা পানের মৃদু গড়ঘড় শব্দ। রূপোর রেকাবে রাখা পান সুপারির তীব্র সুগন্ধ ম করছে। তবে কোনো কিছুই স্পর্শ করতে পারছে না হেমাঙ্গিনীকে। তার সমস্ত মনোযোগ নিবদ্ধ সিলিংয়ের দিকে। সহসা বিলকিস হেমাঙ্গিনীর পাশে এসে দাঁড়ালেন, বললেন, হেমা, তু তো তাইয়ার হ্যাঁ না? হেমাঙ্গিনী আলগোছে মাথা ঝাঁকালো। সে প্রস্তুত। কোনো ভুল করবি না, সমাজ মে আয়া? একবার ভুল করবি তো সব কুছ বিগড় জায়গা। মায়ের চেয়েও বড় বাইজি হতে হবে তোকে, হ্যাঁ না বেটি? হেমাঙ্গিনীর গোটা শরীর কাঁপছে উত্তেজনায়। শুধুমাত্র এই আসর মাতাতে সে আজ প্রতিজ্ঞাবদ্ধ নয়। জমিদার নবাব সিকান্দার গজনবী কাশে আভিজাত্যের গণ্ডি এঁকে যে যুবকটি বসে আছে, তার চোখে একজন অপরূপ নারী হয়ে উঠতে হবে আজকে, যে নারীর জন্য গোটা রাজ্য জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিতেও সংকোচ করবে না সে। তাকে ফাঁদে ফেলতে নিজের থেকেই ব্লাউজের আরও একটি হুক উন্মুক্ত করল হেমাঙ্গিনী। ধবধবে ফর্সা বক্ষযুগলের অর্ধেকটা দৃশ্যমান হল। হেমাঙ্গিনীর এই আচরণের পেছনে লুকিয়ে আছে তার মৃত্যু রহস্য উদ্ঘাটনের তীব্র আকাঙ্ক্ষা। সেই রহস্য উন্মোচনের একমাত্র মাধ্যম এই যুবক, ভাবী জমিদার নবাব তাইমুর গজনবী। তাকে ভালোবাসার অভিনয় করতে হবে, তার জন্য প্রেমের জাল বুনতে হবে, তবেই অন্দরমহলে প্রবেশের পথ সহজ হয়ে যাবে। হেমাঙ্গিনীর বিশ্বাস, অন্দরমহলে লুকিয়ে আছে তার মৃত্যু রহস্য। বিলকিস হেমাঙ্গিনীকে তাড়া দিয়ে বললেন, এখন ঘোষণা দিবে, যা মেরি বাচ্চা, সবার মন জিতে আসবি কেমন? মুহূর্তের মাঝেই ঘোষণা শোনা গেল। হুকুম হয়েছে, নবাব সিকান্দার গজনবী হুজুর এবং তার অতিথিগণদের মনোরঞ্জনের জন্য বাইজি সাহেবার নাচ এবং গানের আয়োজন শুরু করা হোক। হেমাঙ্গিনী উঠে দাঁড়াল। গোটা হলঘরের সকলের চোখ চুম্বকের মতো আটকে গেল তার ওপর। সে এগিয়ে যেতে লাগল মঞ্চের দিকে। হেমাঙ্গিনীর প্রতিটি পদক্ষেপে নূপুরের মৃদু রুনঝুন শব্দ ঝড় তুলছিল উপস্থিত সকলের মাঝে। তার রূপের ছটা যেন সহস্র আলোর ফোয়ারার ন্যায়। তার জৌলুসের সামনে এই সুসজ্জিত মাহফিলের সৌন্দর্য ফিকে মনে হতে লাগল। হেমাঙ্গিনীর পরনে ছিল ঝলমলে জরির কাজ করা লেহেঙ্গা। দামি ঝকমকে গহনার ভারে তার সদ্য প্রস্ফুটিত নমনীয় দেহ আরও কমনীয় দেখাচ্ছিল। হেমাঙ্গিনী মঞ্চে শান্তভাবে দাঁড়িয়ে থাকলেও তাইমুরের তীক্ষ্ণ দৃষ্টি তার নজর এড়ায়নি। প্রথম ধাপে জয়ের আনন্দে ওষ্ঠজোড়ার কোণে লেগে থাকা হাসি প্রশস্ত হল তার। জমিদার নবাব সিকান্দার গজনবী হাসি মুখে হাত উঁচু করে আজ্ঞা করলেন, শুরু হোক তবে। হেমাঙ্গিনী ঠুমরি গান ধরল। তার গানের সাথে বেজে উঠল তবলা এবং সেতার। সুরের ছন্দে কোমর দুলে উঠল হেমাঙ্গিনী। হাত জোড়া ভাসতে লাগল হাওয়ায়। আঙুলগুলো যেন ছুঁয়ে যাচ্ছে শূন্যকে, বিভিন্ন আঙ্গিকে। গানের সাথে নাচতে লাগল সে। হেমাঙ্গিনীর কম্পিত স্ফীত বুকের দিকে লোলুপ দৃষ্টির সংখ্যা বাড়তেই লাগল। যৌবনের নেশায় বুধ হয়ে অতিথিরা একের পর এক বিলেতি মদ খুলতে লাগল। আসর জমে উঠল অচিরেই। গজনবী জমিদারের মাহফিল দীর্ঘায়িত হল প্রায় ভোর পর্যন্ত। হেমাঙ্গিনীর পর বিলকিস বানুর অন্যান্য শিষ্যরা পর্যায়ক্রমে গীত গাইলেন, নৃত্য প্রদর্শন করলেন, কিন্তু তারা জমিদার কিংবা অতিথিদের মনোরঞ্জনের খোরাক হতে পারলেন না। সকলের কানে এখনও বাজছে হেমাঙ্গিনীর কোমল কণ্ঠস্বর। চোখের সামনে ভাসছে তার সুগঠিত নবোদ্ভিন্ন দেহের আলোড়ন। মেয়েটির নৃত্য দেখে মনে হচ্ছিল সে যেন হাওয়ায় ভেসে বেড়াচ্ছে নিরুদ্যম। কি সুন্দর তার হাতের কারুকাজ! ধবধবে ফর্সা শরীর আভিজাত্যের সাথে দুলিয়ে নিচ্ছিল প্রতিটি ছন্দে। সে এক অপূর্ব সম্পাদন। চোখের ঘুম লুকিয়ে রেখে দাউদ জমিদারের অনুমতি সাপেক্ষে অনুষ্ঠানের রীতি টানল। হুকুম হয়ে আছে,
নবাব সিকান্দার গজনবী হুজুরের আদেশ অনুযায়ী আজকের মতো মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হলো। সিকান্দার এরপর দাউদকে বললেন, পাইকদের বলে দাও অতিথিদের তাদের ঘর দেখিয়ে দিতে, তারা যেন প্রাতরাশ সম্পন্ন করে বাড়ি ফেরে। দেখবে ওনাদের যত্নের কোনো ত্রুটি যেন না হয়। গজনবী জমিদার বাড়ির অতিথি সেবা গোটা এস্টেটে প্রসিদ্ধ, কোনো ভুল করা চলবে না। ভুল হলে এর ফলাফল কি হবে তা অবশ্যই তুমি জানো দাউদ। দাউদ মাথা নত করে বলল, হুজুর, আমি কথা দিচ্ছি, অতিথিদের যত্নে কোনো ত্রুটি হবে না, আমি নজর রাখব। সিকান্দার এবার তাইমুরের দিকে তাকালেন, বলপুত্রের পিঠ চাপড়ে বললেন, চলো তাহলে অন্দরমহলে যাওয়া যাক। তাইমুর আজ অতিরিক্ত বিলেতি মদ পান করে ফেলেছেন, তবে তার আচরণে তেমন কোনো অসংলগ্নতা নেই, যদিও তাকে দেখতে বেশ তন্দ্রাচ্ছন্ন লাগছে। তিনি মৃদুস্বরে উত্তর দিলেন, চলুন পিতা। মাহফিল শেষে জলসাঘর যেন ভিন্নরূপে মেতে উঠেছে। পাইকরা অতিথিদের সেবায় নিযুক্ত। অনেকে অসংলগ্ন কথা বলছে, আচরণ করছে, অনেকে মেতে উঠেছে অহেতুক হৈহুল্লোড়ে। বিলকিস বানু তখন হেমাঙ্গিনী আর বাকি বাইজিদের নিয়ে নিজেদের মহলে ফেরার উদ্যোগ নিচ্ছিলেন। হেমাঙ্গিনীর দু চোখ ভর্তি ঘুম, ক্লান্তিরা ভীষণ জাগ্রত। হাতে আলগোছে ধরে আছে রূপার পাত্র, সেই রূপার পাত্র ভর্তি টাকা পয়সা সহ নানান মূল্যবান সামগ্রী। হেমাঙ্গিনীর সম্পাদনে মুগ্ধ হয়ে এসব ছুঁড়ে মেরেছে উপস্থিত অতিথিবৃন্দ। ভাবি জমিদার তাইমুরও নিজের গলায় পড়ে থাকা মূল্যবান সোনার চেন ছুঁড়ে দিয়েছিলেন হেমাঙ্গিনীর পানে। আলোকমাখা মাহফিলের ভেতরকার গুঞ্জন ধীরে ধীরে মিয়ে আসছিল। হেমাঙ্গিনী প্রায় বাকি বাইজিদের সাথে হলঘরের মূল ফটকের সামনে চলে এসেছে। সহসা এক মাতাল অতিথি উঠে দাঁড়ালো তার আসন থেকে, হোঁচট খেতে খেতে এগোতে থাকল হেমাঙ্গিনীর দিকে। অতিথি রক্ষীজোড়ায় বিলেতি নেশার ঘোর, মুখে বিশ্রী বক্র হাসি। আচমকা সে হেমাঙ্গিনীর সামনে গিয়ে দাঁড়ালো। ব্লাউজের ফাঁক দিয়ে বক্ষযুগলের মৃদু ভাঁজ, সেই বুকের ভাঁজে হাত বাড়িয়ে দিল অসভ্য ভঙ্গিতে। হেমাঙ্গিনী মুহূর্তেই পিছু হটে গেল, তার দু চোখে জেকে বসল আতঙ্ক। সে প্রতিবাদী সুরে চিৎকার করে উঠল, জনাব, এ কি করছেন আপনি? অতিথির বক্র হাসি আরও প্রশস্ত হল। তার হাত এবার জানোয়ারের মতো খাপচে ধরল হেমাঙ্গিনীর ব্লাউজ। জলসাঘরে উপস্থিত সকলের মাঝে নেমে এলো স্তব্ধতা। সকলে অবাক চোখে তাকিয়ে দেখছে। ঘটনার আকস্মিকতায় বিলকিস বানু এবং বাকি বাইজিরা ঘাবড়ে গেল। তবে বিলকিস বানু চুপ করে থাকার মানুষ নয়। শিষ্যের অপমান এবং লাঞ্ছনা তিনি নিজের অঙ্গে মেখে নিলেন। প্রতিবাদ করতে যাবেন ঠিক এমন সময় নব বজ্রকণ্ঠে গোটা হলঘর কেঁপে উঠল, ছাড়ুন, ছাড়ুন বলছি। মাতাল অতিথি ভ্রু কুচকে ঘাড় ফিরিয়ে তাকালো, দেখল নবাব তাইমুর গজনবী এগিয়ে আসছেন ঝড়ের গতিতে। ঠায় দাঁড়িয়ে থাকা একজন পাইকের কাছ থেকে এক ঝটকায় তলোয়ার ছিনিয়ে নেন তাইমুর। গোটা মাহফিলের বিস্মিত চোখগুলো তার ওপর তখন নিবদ্ধ। মাতাল অতিথি তখনও হেমাঙ্গিনীর ব্লাউজ ধরে আছে। তাইমুর অগ্নিদৃষ্টির সহিত সেদিকে একবার দেখলেন, এরপর হুঙ্কার দিয়ে অতিথির নোংরা হাতের ওপর তলোয়ার চালিয়ে দিলেন। নিমিষেই ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো অতিথির হাত থেকে। রক্তাক্ত হয়ে গেল জলসাঘরের দামি মোজাইকের মেঝে। অতিথি ব্যথারা আর্তনাদ করে উঠল, চিৎকার করে লুটিয়ে পড়ল মাটিতে। তাইমুর তখনও দাঁড়িয়ে আছেন, রাগে কাঁপছেন থরথর করে। সে আগুনের মতো তপ্ত চোখে অতিথির দিকে তাকিয়ে বললেন, এই মাহফিলের প্রতিটি বাইজি সাহেবার সম্মান রক্ষার্থে আমি তৎপর। ভবিষ্যতে তাদের প্রতি কোনো অসভ্য আচরণ করার আগে যেন এই পরিণতির কথা সকলের মনে থাকে। তাইমুর ধীর গতিতে তলোয়ারটা পাইকের হাতে ফিরিয়ে দিলেন। এরপর স্নিগ্ধ চোখে তাকালেন হেমাঙ্গিনীর দিকে। হেমাঙ্গিনী তখনও ভয়ে কাঁপছে। রক্তের ছিটে ফোটা তার উন্মুক্ত বুকে এবং মুখে এসে লেগেছে। সেদিকে তার হুঁশ নেই। হেমাঙ্গিনী বিস্মিত চোখে তাকিয়ে দেখছে তাইমুরকে। ক্ষণিককাল আগেও তাইমুর গজনবীকে দেখে মনে হয়নি তার মাঝে লুকিয়ে আছে হিংস্রতা। সে যেন এক ঘুমন্ত আগ্নেয়গিরি, প্রয়োজনে জাগ্রত হয়ে ওঠেন, অপ্রয়োজনে থাকেন নিমজ্জিত। হেমাঙ্গিনী কৃতজ্ঞতায় মাথা নুইয়ে ফেলল তাইমুরের সামনে। তাইমুর বিলকিস বানুকে উদ্দেশ্য করে বললেন, অপ্রত্যাশিত ঘটনার জন্য আমি দুঃখিত এবং লজ্জিত। হেমাঙ্গিনীকে নিয়ে ওনার কক্ষে যান। উক্ত ঘটনা নিয়ে দ্বিতীয়বার ভাবার কোনো প্রয়োজন নেই। বিলকিস বানু নিচুস্বরে বললেন, শুক্রিয়া হুজুর। এই হেমাঙ্গিনী, চল চল ঘরে চল। হেমাঙ্গিনী আর এক মুহূর্ত দেরি করল না। বিলকিস বানুর সাথে পা মিলিয়ে হাঁটতে শুরু করল। তাদের অনুসরণ করল বাকি বাইজিরাও। হল ঘরে আর কেউ কথা বলার সাহস পেল না। কেবলমাত্র হাতবিহীন অতিথির চিৎকার শ্রবণগোচর হতে থাকল। অপ্রত্যাশিত শঙ্কা ছড়িয়ে গেল সবার মনে। হেমাঙ্গিনী নিজের কক্ষে প্রবেশ করল। বিলকিস বানু বাকি বাইজিদের নিজেদের ঘরে চলে যেতে বললেন। এরপর হেমাঙ্গিনীর পিছু তার কক্ষে ঢুকলেন।
হেমাঙ্গিনী শরীর থেকে ভারী পোশাক অলংকার অসতর্কতার সাথে খুলে ফেলতে চাইল। বিলকিস বানু এগিয়ে এলেন, হেমাঙ্গিনীকে পোশাক খুলতে সাহায্য করলেন। খানিকটা ব্যস্ত হয়ে বললেন, আরে বেটি, কি করছিস? এত দামি পোশাক অলংকার এইসে খুলতা হে কই? হেমাঙ্গিনী গায়ে একটা চাদর জড়িয়ে বিছানায় ক্লান্ত দেহ এলিয়ে দিল। নিজের শরীরে পাগলের মতো হাত বুলিয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করল। বিলকিস বুঝলেন হেমাঙ্গিনীর মনের অবস্থা। তিনি পঞ্চদশী কন্যার পাশে গিয়ে বসলেন, মাথায় পরম মমতায় হাত বুলিয়ে দিলেন, বললেন, মন খারাপ করিস না হেমা, এইসা হোতা হে বেটি। মাহফিলে নাচ গান করতে গেলে এমন অসভ্যতা আমি সহ্য করতে হয়, কিছু করার নেই বেটি। হেমাঙ্গিনী কাঁদতে কাঁদতে প্রশ্ন করল, আমি কেন বাইজির ঘরে জন্ম নিলাম বলতে পারো? এই জীবন তো আমি চাইনি। বিলকিস হেমাঙ্গিনীকে আশ্বস্ত করে বললেন, অনেক ভালো আছিস হেমা, প্রজাদের দেখেছিস সারাদিন গাধার মতো খাটলে তবেই পেটে দুবেলা অন্ন জোটে। খাজনা সময় মতো না দিলে বা কম দিলে জমিদার জানে মেরে ফেলে। ও क्या कोई जिंदगी है? यहाँ तुझे सब कुछ मिलता है, अच्छा खाना পোশাক গয়না, হে না বেটি? হেমাঙ্গিনী চোখ মুছে তাচ্ছিল্যের স্বরে বলল, আর এসবের পরিবর্তে নিজের যৌবন তাদের বিলিয়ে দিতে হবে। আজ তো জমিদার শয়নকক্ষে ডাকলেন না, আগামীকাল নিশ্চয়ই ডাকবে। বিলকিস দীর্ঘশ্বাস ফেলল, বললেন, মুঝে নেহি পাতা। আচ্ছা শোন, পরিষ্কার হয়ে নে, চোখের কাজল ঠোঁটের লিপস্টিক এসব মুছে একটু স্নান সেরে নে, আরাম লাগবে। তেরি মুঁ মেভি রক্ত লাগে আছে। হেমাঙ্গিনী ভাঙা গলায় অনুরোধের স্বরে বলল, একটু গরম জলের ব্যবস্থা করে দিতে বলবে? বলছি। বিলকিস প্রধান পরিচারিকার খোঁজ করতে হেমাঙ্গিনীর কক্ষ থেকে বেরিয়ে গেল। হেমাঙ্গিনী বিছানা ছেড়ে উঠে বসল। তার মুখে লেগে থাকা রক্তের উপর আলগোছে হাত বুলিয়ে নিল। তাইমুরের সেই হিংস্র চেহারা ভেসে উঠল তার চোখের সামনে। কানে ঝনঝনিয়ে উঠল সেই কথাগুলো, এই মাহফিলের প্রতিটি বাইজি সাহেবার সম্মান রক্ষার্থে আমি তৎপর। ভবিষ্যতে তাদের প্রতি কোনো অসভ্য আচরণ করার আগে যেন এই পরিণতির কথা সকলের মনে থাকে। হেমাঙ্গিনীর নিজেই নিজেকে অবুঝের মতো প্রশ্ন করল, আমার স্থানে যদি অন্য কোনো বাইজি থাকত, তাহলে কি জমিদার পুত্র একই প্রতিক্রিয়া দেখাতেন? বিলকিস বানু ফিরে এলেন ক্ষণিককাল পর, বললেন, স্নানঘরে গরম পানি রাখা আছে হেমা, চল তোকে গোসল করিয়ে দেই, বহুত দের হো গয়া। সাধারণত বাইজিদের গোসল করার সময় সাহায্য করে পরিচারিকা রেশমা কিংবা শেফালি। জিনিসপত্র এগিয়ে দেয়, স্নান করিয়ে দেয়, গায়ে তেল মালিশ করে দেয়। সারা রাত নাচ গান পরিদর্শনের পর বাইজিদের শরীরে বেদনা ছড়িয়ে পড়ে। মৃদু অঙ্গ সংবাহন শান্তি বয়ে আনে দেহের প্রতিটি মাংসপিণ্ডে। সে কাজও তারা সম্পন্ন করে নিষ্ঠার সাথে। হেমাঙ্গিনী বিস্মিত স্বরে শুধালো, কেন, তুমি কেন? রেশমা বা শেফালিকে পাঠিয়ে দিলেই তো হয়। বিলকিস কিছুটা ঝাঝালো গলায় উত্তর দিলেন, কিউ, আমাকে তোর পছন্দ হচ্ছে না? হেমাঙ্গিনী মৃদু হাসল, বলল, এমন কিছু না, তুমিও তো ক্লান্ত, একটু জিরিয়ে নিতে। সেই তো ঘণ্টাখানেক পর উঠে নাচ গান শেখাতে ব্যস্ত হয়ে পড়বে। আমি আর কই এমন ক্লান্ত, এখন তো আর আগের মতো নাচা গানা করতে পারি না, কাবিল নেহি হ্যাঁ হাম। কথাগুলো বলে দীর্ঘশ্বাস ফেললেন বিলকিস বানু। হেমাঙ্গিনী তাকে জড়িয়ে ধরে বলল, এই যে এতগুলো বাইজিদের নাচ গান শেখাও, এ ওহা কম কিসে? সমাজ মে আয়া মুঝে। এখন চল, স্নান করবি চল। হেমাঙ্গিনী হেসে উত্তর দিল, ঠিক আছে চলো। হেমাঙ্গিনী যখন স্নান ঘরে প্রবেশ করল, তখন ভোরের আলো ধরণী স্পর্শ করেছে। চারিদিকে মৃদু ঠান্ডা বাতাস। স্নানঘরের দেওয়ালের একদম উপরের দিকে বড় জানালা, ধবধবে সাদা পর্দা পতপত ধ্বনিতে উঠছে বাতাসির তোড়ে। লণ্ঠনগুলোর ভেতর মোমবাতির নিভু নিভু হাল। বড় পাথরের চৌবাচ্চায় কুসুম গরম জল ভরা, সেখানে গোলাপের পাপড়ি ভাসছে। গোটা স্নানঘর জুড়ে সুগন্ধি তেলের সুবাস। হেমাঙ্গিনী ধীরে ধীরে চৌবাচ্চায় নিজের দেহ ডুবিয়ে দিল। বিলকিস তার নিকট এগিয়ে দিল উপটানের বাটি। মুখে উপটান মেখে জলে গা ভাসাতেই সারা রাতের ক্লান্তি যেন মোমের মতো গলতে শুরু করল। হেমাঙ্গিনী চোখ বন্ধ করল। চরণ জপল ভোরের প্রথম প্রহরের রাগ ভৈরবের। যদিও এই মুহূর্তে তার গলার কোমল সুর অন্য কেউ শুনবে না বিলকিস ছাড়া, তবুও হেমাঙ্গিনী তার একান্ত সময় এভাবে কাটাতে পছন্দ করে। দীর্ঘ স্নানের পর বিলকিস হেমাঙ্গিনীর কোমল দেহ আলতোভাবে তোয়ালে দিয়ে মুছে দিলেন। পরিয়ে দিলেন আরামদায়ক পোশাক, চুলে দিয়ে দিলেন হালকা সুগন্ধি তেল। হেমাঙ্গিনী কক্ষে ফিরে দেখল পরিচারিকা নানাবিধ নাস্তা সাজিয়ে রেখে গেছে। হালকা নাস্তা সেরে নিল সে।
এরপর জানালার পাশে রাখা পালঙ্কে পিঠ হেলান দিয়ে ঘুম ঘুম চোখে বাইরে তাকালো। ভোরের পাখিরা জেগেছে আরও ঘণ্টাখানেক আগে। জনজীবনের কোলাহল এখনও শুরু হয়নি। সবার যখন একটি সুন্দর দিনের সূচনা হয়, তখন হেমাঙ্গিনীর মস্তিষ্ক ইতি টানতে ব্যস্ত হয়ে পড়ে। একটু ঘুমিয়ে উঠেই পরবর্তী মহড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। হেমাঙ্গিনীর চোখ ধীরে ধীরে ভারী হয়ে এলো। সে নিমজ্জিত স্বরে বলল, খালা, দরজাটা ভিড়িয়ে যাও, আমার সামান্য ঘুম প্রয়োজন। বিলকিস হেমাঙ্গিনীর মাথায় চুমু এঁকে ঘর থেকে বেরিয়ে গেল। নবাব তাইমুর গজনবী তার ব্যক্তিগত শয়নকক্ষের সোনার কারুকাজ খচিত পালঙ্কে হেলান দিয়ে বসে আছেন। তার মনে তখনও তোলপাড় করে চলেছে হেমাঙ্গিনীর ঠুমলি নাচের রেশ। হেমাঙ্গিনীর আবেদনময়ী লাজুক চাহনি যতবার মনে পড়ছে, ঠিক ততবার হৃৎপিণ্ডের ধকধকানি বৃদ্ধি পাচ্ছে তার। তাইমুরের প্রধান খিদমতগার শোভন মির্জা পালঙ্কের পাশে উপস্থিত ছিল। সে সর্বদা তাইমুরের সেবায় নিয়োজিত। বর্তমানে আলগোছে বাতাস করছিল পাখা দিয়ে। তাইমুরের চোখে অস্থিরতা দেখে শোভন কিছুটা আঁচ করতে পারল। আজ হয়তো নবাবের খাস দাসী নূর তার মনোরঞ্জনের জন্য উপযুক্ত নয়। তবুও সে সিদ্ধান্ত পাকাপোক্ত করার উদ্দেশ্যে মৃদুস্বরে প্রশ্ন করল, হুজুর, শ্রদ্ধেয় দাসী নূর আপনার সেবায় নিজেকে নিয়োজিত করতে অপেক্ষা করছেন, আপনি কথা সম্পূর্ণ করা হলো না শোভনের। হঠাৎই হাত উঁচিয়ে থামিয়ে দিলেন তাকে নবাব। হুক্কা গড়গড় করে টেনে ধোঁয়া ছেড়ে গম্ভীর গলায় বললেন, আজ থাক। সন্তপর্ণে দীর্ঘশ্বাস ছাড়লেন তাইমুর। এরপর শোভনের দিকে সামান্য ঝুঁকে বললেন, মির্জা, ওই যে নতুন দাসীটি সেদিন নিলাম থেকে আনা হলো, তার নাম যেন কি? পারিজাত হুজুর। তাকে নিয়ে এসো আমার কক্ষে। হয়তো অপরিচিত মুখের সান্নিধ্য ক্ষণিককালের জন্যে হলেও আমাকে অস্থিরতা থেকে মুক্তি দেবে। শোভন তাইমুরের এই অস্থিরতার কারণ ঠাহর করতে পেরেছে। মাহফিলে সেও উপস্থিত ছিল। হেমাঙ্গিনীর মতো অতি রূপসী নারী এই অন্দরমহলে আর দ্বিতীয়টি নেই। আর চোখে সেও দেখেছে তাকে। কাজেই হেমাঙ্গিনীর মতো বাইজির প্রতি আকৃষ্ট হওয়া অস্বাভাবিক কিছু নয়। নবাব তাইমুর গজনবী এখন হেমাঙ্গিনীর রূপের অনলে জ্বলছেন। তার হৃদয় ভস্য হয়ে যাচ্ছে একবার ওই সদ্য প্রস্ফুটিত দেহটি ছুঁয়ে দেখার তাড়নায়। এই তাড়না থেকে মুক্তি পেতে তিনি আশ্রয় নিতে চাইছেন স্থূল বিনোদনের। অন্য শরীরী নৈকট্য যদি এই অস্থিরতা কিছুটা লাঘব করে, তারই ক্ষুদ্র প্রচেষ্টা। ভাবি জমিদার নবাব তাইমুর গজনবীর আদেশে কিছুক্ষণের মাঝেই একজন খাস পরিচারিকা পারিজাতকে নিয়ে শয়নকক্ষের সামনে এসে হাজির। তাইমুর তাকে আপাদমস্তক পর্যবেক্ষণ করলেন। কিন্তু কই সেই আবেদনময়ী দীপ্তিময় চাহনি, যা হেমাঙ্গিনীর চোখ জোড়ায় রাজত্ব করছিল? কোথায় সে রূপ, যার সামনে হাজারটা জৌলসপূর্ণ জলসাঘর হার মানবে? পারিজাতের মাঝেতে তার ছিটে ফোটাও নেই। এই মেয়ে রক্ষী জোড়ায় শুধুমাত্র বিচরণ করছে জড়তা আর ভয়। তাইমুরের হৃদয়ের গহীন থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ভীষণ ভারী শোনালো সে দীর্ঘশ্বাস। সহসা তিনি অনুভব করলেন এই মেয়েটিকে নিজের অস্থিরতার প্রতিকার হিসেবে ব্যবহার করা আর নিষ্ঠুর পাপের মাঝে ব্যতিক্রম কিছু নেই। তিনি মৃদু স্বরে পারিজাতকে উদ্দেশ্য করে বললেন, ভয় পেও না, আমি তোমার কোনো অনিষ্ট করব না। মির্জা, পারিজাতকে বসতে দাও। পারিজাত একটি সুসজ্জিত গদিতে জড়তা নিয়ে বসল। খাস পরিচারিকা খুব অল্প সময়ের মধ্যে তাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছে। ভয়ে পারিজাতের চোখের জল ঠিকরে বেরোবার উপক্রম। কিন্তু হায়, ভাবি জমিদারের সেবা করতে এসে কি চোখের জল ফেলা যায়? সে দ্রুত মাথা নিচু করে ফেলল। জমিদারের পুত্রের সামনে কাঁদার অপরাধে তাকে কি শাস্তি দেওয়া হবে তা তো জানা নেই। তাইমুর পালঙ্ক ছেলে উঠে দাঁড়ালেন। জানালার কাছে গিয়ে থমকে গেলেন। সুসজ্জিত ভারী পর্দার আড়াল হতে দেখলেন ভোরের বার্তা। সূর্যের আলো ক্রমশ সরিয়ে দিচ্ছে রাতের অন্ধকার। তাইমুর বুঝলেন পারিজাতের দেহ তার মনের অস্থিরতা নিমজ্জিত করতে পারবে না। সে এনে দিতে পারবে না শান্তির আবহ। বরং তাকে স্পর্শ করলে নিজের মন তাকে অপরাধী হিসেবে হাজতবাসী করে রাখবে আজীবন। তাইমুর দৃষ্টি জানালার বাইরে স্থির রেখে বললেন, যাও পারিজাত, তোমার কক্ষে ফিরে যাও। আমার পাশে আজ কাউকে প্রয়োজন নেই। পারিজাত বিস্মিত চোখে তাকিয়ে রইল তাইমুরের দিকে। ভয় আর স্বস্তি মিলে অভ্যন্তরে এক অদ্ভুত অনুভূতি খেলা করছে। তবু সে দাঁড়িয়ে গেল গদি ছেড়ে। তাইমুর এবার শোভন মির্জার দিকে ফিরলেন। বললেন, মির্জা, পারিজাতকে মুক্ত করে দাও, তাকে তার পিতামাতার নিকট ফিরিয়ে দাও। মির্জা মাথা নত করে বলল, জো হুকুম হুজুর। তাইমুর ফের জানালার দিকে ফিরলেন। বুকের মাঝে এক ধরনের নিস্তব্ধ শূন্যতা অনুভব করতে লাগলেন।
এই শূন্যতা পূরণ করতে পারবে শুধুমাত্র একজন, পঞ্চাদশী বাইজি কন্যা হেমাঙ্গিনী। তাইমুরের শরীর বেশ ক্লান্ত, কিন্তু তার ঘুম আসছে না। দু চোখের পাতা এক করবার চেষ্টা করেছেন বহুবার, কিন্তু হেমাঙ্গিনীর মোহ হতে নিজেকে মুক্ত করতে পারছেন না তিনি কোনো ক্রমেই। অন্য দিনের সাপেক্ষে আজকের সকালটা বেশ নির্জন। রবির আলো আর বাতাসের স্পর্শে মৃদুমন্দে কাঁপছে জমিদার বাড়ির আমিনার দুর্বাঘাসগুলো। পাখির কুহুতান শ্রবণগোচর হচ্ছে উঁচু প্রাচীর হতে। নবাব তাইমুর গজনবী তার পালঙ্কে শুয়ে কান খাড়া করে ক্ষণিককাল শুনলেন পাখিদের কিচিরমিচির। মনে অদ্ভুত দ্বিধা আর ব্যাকুলতার সংমিশ্রণে এক অনন্য অনুভূতির জাগরণ হল। বুক ভরে শ্বাস নিয়ে জমিদার পুত্র ধীর স্বরে বললেন, মির্জা, একখানা চিঠি প্রস্তুত করো। প্রধান খেদমতগার শোভান মির্জা নিমজ্জিত গলায় কণ্ঠে আগ্রহ ধরে প্রশ্ন করল, হুজুর, কি লেখা হবে চিঠিতে? নবাব তাইমুর গজনবী পালঙ্ক ছেড়ে উঠে দাঁড়ালেন। ঘর জুড়ে ব্যস্ত ভঙ্গিতে পায়চারি করতে করতে বললেন, বাইজি হেমাঙ্গিনীকে আমার পক্ষ হতে মধ্যাহ্নভোজে নিমন্ত্রণ জানাবে। আজকের ভোজে আমি তার সঙ্গ চাই, বাকিটা তুমি যথাযথ ভাষায় লিখে দাও। নবাব তাইমুরের কণ্ঠে সামান্য উত্তেজনা পরিলক্ষিত হল। মনের অস্থিরতাও যেন কিছুটা লাঘব হল। শোভান মির্জা মাথা নত করে বললেন, জো হুকুম হুজুর। শোভানের মুখে নিষ্ঠাবান সেবকের গাম্ভীর্যতা লেগে থাকে সবসময়। জমিদার পুত্রের হয়ে আগেও বহু নারীকে তিনি নিমন্ত্রণপত্র পাঠিয়েছেন, কিন্তু হেমাঙ্গিনীর প্রতি নবাবের আগ্রহে ভিন্নতা রয়েছে। শোভান মির্জা সময় নষ্ট করল না। অচিরেই দোয়াত থেকে কালি নিয়ে যত্নের সহিত সুগন্ধ ছড়ানো কাগজে লিখল নিমন্ত্রণপত্র। সে পত্র আরেকজন শিক্ষিত পাইকের দ্বারা পাঠানো হলো বাইজিদের মহলে। এই পাইকের কাজ চিঠি পড়ে শোনানো, কারণ হেমাঙ্গিনীর লেখাপড়া জানার বিষয়টি জমিদার পুত্রের নিকট এখনও অজানা। হেমাঙ্গিনী তখনও গভীর নিদ্রায় আচ্ছন্ন। সারা রাত মাহফিলে নেচেছে, গান পরিবেশন করেছে, সুর এবং ছন্দের মোহময়তায় ডুবিয়ে দিয়েছে গোটা মাহফিলকে। হেমাঙ্গিনী তার কুচকুচে কালো কেশরাশি বালিশের ওপর ছড়িয়ে আয়েশ করে বিচরণ করছিল স্বপ্নের নিস্তব্ধতায়। হেমাঙ্গিনীর পক্ষ থেকে নিমন্ত্রণপত্র গ্রহণ করলেন বিলকিস বানু। পাইক চিঠিটি পড়ে শোনালেন, শ্রদ্ধেয় হেমাঙ্গিনী, আমাদের হুজুর নবাব তাইমুর গজনবী এ অঞ্চলের জমিদারের বড় পুত্র আপনাকে তাহার একটি বিশেষ ইচ্ছার কথা এই লিপির মাধ্যমে জ্ঞাপন করিতেছেন। আজিকার শুভ মধ্যাহ্নে হুজুর নবাব তাইমুর গজনবী তাহার একান্ত কামরায় আপনার সান্নিধ্য কামনা করিতেছেন। তাহার নির্দেশে আপনার জন্য বিশেষভাবে মুঘল রন্ধনশৈলীর আয়োজন করা হইয়াছে। তিনি আশা পোষণ করিতেছেন এই মধ্যাহ্ন ভোজনের পর আপনার কোকিল কণ্ঠের সুর তাহাকে মন্ত্রমুগ্ধ করিবে। এই আয়োজন হুজুরের একান্তই ব্যক্তিগত, এর সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করা হইবে এবং কোনো কর্মচারীর উপস্থিতি থাকিবে না। নবাব তাইমুর স্বয়ং আপনার উপস্থিতির জন্য অপেক্ষা করিতেছেন। অতএব আপনার আগমন যেন সময় মতো হয় সেই বিষয়ে বিশেষ দৃষ্টি রাখিবেন অনুরোধ করিতেছি। আপনার যাতায়াতের জন্য সুসজ্জিত পালকির ব্যবস্থা করা হইয়াছে। নিমন্ত্রণকাল আজ মধ্যাহ্ন, অর্থাৎ ঠিক 2 প্রহর পরে। ভবদীয় একান্ত অনুগত খাদেম শোভান মির্জা, নবাব তাইমুর গজনবী হুজুরের আজ্ঞাবহ। খাদেমের নিকট হতে পত্রটি হাতে নিলেন বিলকিস। তার চোখ জোড়া বিস্ময়ে চকচক করে উঠল। জিজ্ঞাসা করলেন, হুজুর, খুদ ইয়ে নিমন্ত্রণ ভেজা? পাইক উত্তর দিল, জি। উৎসাহী বিলকিস বানু প্রায় দৌড়ে হেমাঙ্গিনীর ঘরে প্রবেশ করলেন। হেমাঙ্গিনীর মাথার কাছে বসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মৃদুস্বরে ডাকলেন, হেমা, শুনছিস? ওঠ বেটি, দারুণ খবর আছে মেরে পাস। হেমাঙ্গিনী আলগোছে চোখ মেলল। নিদ্রাচ্ছন্ন দৃষ্টিতে একবার বিলকিসকে দেখল, এরপর পুনরায় চোখ বুজে ফেলল। আড়মোড়া ভাঙতে ভাঙতে শুধালো, কি হয়েছে খালা? মহড়া শুরু হয়ে গেছে? বিলকিস আর নিজের উত্তেজনা সামলে রাখতে পারলেন না। তিনি হেমাঙ্গিনীর দিকে জমিদার পুত্রের নিমন্ত্রণ পত্রটি বাড়িয়ে দিলেন। উচ্ছ্বসিত স্বরে বললেন, আরে দেখ তো, হুজুর তাইমুর তোকে মধ্যাহ্নভোজে নিমন্ত্রণ জানিয়েছেন। এসা কিসমত হার কিসি কো নেহি মিলতা বেটি। হেমাঙ্গিনী তার পালঙ্কে ধড়ফড়িয়ে উঠে বসল। বিলকিস বানুর কাছ থেকে পত্রটি প্রায় ছোঁ মেরে নিয়ে নিল। গোটা ধরে পায়চারি করতে করতে নিমন্ত্রণ পত্রটা পড়ল সে। একবার নয়, 2 বার নয়, বারবার পড়ল। চিঠিটা নাকের কাছে নিয়ে মন ভরে গন্ধ শুকল। হেমাঙ্গিনী রক্ষী জোড়ায় যেন হালকা লজ্জাভাব পরিলক্ষিত হল। আবার পরক্ষণেই ভেসে উঠল মায়ের মৃত্যু রহস্য উদ্ঘাটনে আরেক ধাপ এগিয়ে যাওয়ার গোপন আনন্দ। হেমাঙ্গিনী নিজেকে অন্দরমহলে প্রবেশ করার জন্য প্রস্তুত করতে লাগল। সে পুনরায় স্নান সারল, আলমারি খুলে সবচেয়ে দামি পোশাকটা বের করে পরিধান করল, অলঙ্কারে আবৃত করল নিজের দেহ। সুসজ্জিত মুখটা নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগল দ্বীপ্রহরের।
অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে উক্ত সময় কড়া নাড়ল বাইজি মহলে। হেমাঙ্গিনী সকলের কাছ থেকে বিদায় নিয়ে পালকিতে চড়ে বসল। 4 জন বলিষ্ঠ বাহক ছন্দময় গতিতে পালকি নিয়ে এগিয়ে যেতে লাগল অন্দরমহলের পানে। তাদের সাথে ছিল 2 জন অনুগত খাদেম। তাদের সতর্ক চোখ জোড়া ঘোরাফেরা করছিল চতুর্দিকে। হেমাঙ্গিনী আয়েশ করে পালকির রেশমি কুশনে হেলান দিল। বাইরের উত্তাপ ধুলোবালি পালকির ভারী মখমলের পর্দা ভেদ করে ভিতরে প্রবেশ করতে পারছিল না কোনো ক্রমেই। বাইরের তীব্র সূর্যালোকে প্রকৃতি হাঁপিয়ে উঠলেও পালকির ভিতরে বিচরণ করছিল সুশীতল বাতাবরণ। ভারী পর্দা ভেদ করে আসা হালকা আলোর রেখাগুলো পালকির কাঠের মেঝেতে সৃষ্টি করছিল মায়াবী জালি নকশা। হেমাঙ্গিনী চোখ বুজে শুনছিল পালকি বাহকদের ছন্দময় পদচ্ছদ এবং তাদের মন্ত্রের মতন একঘেয়ে সুর। হু হু হেই ইয়ো, হু হু হেই ইয়ো। বাইজি মহল থেকে অন্দরমহলের পথটি ছিল বেশ সংক্ষিপ্ত। যাত্রাপথে হেমাঙ্গিনী আরও একবার নিজেকে গুছিয়ে নিল। হাতের সরু চুড়িগুলি আলতোভাবে স্পর্শ করল, গলার মুক্তোর হাড়টি ছুঁয়ে দেখল, পোশাক নেড়েচেড়ে দেখল। কেননা এই মধ্যাহ্ন ভোজনের নিমন্ত্রণ তার অন্দরমহলে নিয়মিত যাতায়াতের একটি দারুণ চাবিকাঠি হতে পারে। জমিদার পুত্রের নিকট এই মধ্যাহ্ন ভোজন শুধুমাত্র বিনোদন হলেও হেমাঙ্গিনীর নিকট নয়। ক্ষণিককাল পর পালকির গতি কিছুটা স্লথ হল। বাইরে অপেক্ষামান একজন খাদেমের নিমজ্জিত কণ্ঠস্বর শোনা গেল। অন্দরমহলের আঙিনায় প্রবেশ হল। আরও ক্ষণিককাল পর পালকি থামল অন্দরমহলের সামনে। হেমাঙ্গিনীর হৃৎপিণ্ড দ্রুত গতিতে চলতে শুরু করল। প্রধান খাদেম বিনম্র ভঙ্গিতে হেমাঙ্গিনীকে সাহায্য করল পালকি থেকে অবতরণে। এরপর তাকে নিয়ে প্রবেশ করলেন অন্দরমহলে। 3 তলার একটি বৃহৎ কক্ষের সামনে গিয়ে থেমে গেল খাদেম। দৃঢ় গলায় বলল, হুজুর আপনার জন্য অপেক্ষা করছেন সাহেবা। হেমাঙ্গিনী বুক ভরে শ্বাস নিল। এরপর হাসি মুখে দরজায় টোকা দিল। ভেতর থেকে ভরাট কণ্ঠস্বর শ্রবণগোচর হল, ভেতরে আসুন। হেমাঙ্গিনী নবাব তাইমুর গজনবীর খাস কামরায় প্রবেশ করল। কক্ষের জৌলুসে চোখ ধাঁধিয়ে গেল তার। প্রতিটি কোণা থেকে যেন ঝরে পড়ছে আভিজাত্য। মেঝেতে পাতা দামি পার্সিয়ান গালিচা, দেওয়ালে টাঙিয়ে রাখা আছে মোঘল রীতির নকশা। নকশাগুলি যেন শিল্পীর হাতের সূক্ষ্ম কারুকার্যের অহংকার বহন করছে। ঘরের এক কোণে স্ফটিকের জলপাত্রে ভাসছে গোলাপের পাপড়ি। নবাব তাইমুর গজনবী হেলান দিয়ে তার পালঙ্কে বসেছিলেন। তার পরনে নিখুঁত কারুকার্যের শেরওয়ানি এবং পায়জামা। এ মসলিনের পোশান যেন তার চরিত্রের ঋজুতা বহন করছে। হেমাঙ্গিনীকে দেখে তিনি উঠে দাঁড়ালেন। হাসি মুখে অতি নম্র ভঙ্গিতে অভিবাদন জানালেন। নিমন্ত্রণ গ্রহণ করার জন্য ধন্যবাদ হেমাঙ্গিনী। আপনার আগমন এই মধ্যাহ্নকে এক নতুন সুরভি দান করল। হেমাঙ্গিনী নতজানু হয়ে সালাম জানালো জমিদার পুত্রকে। কোমল স্বরে বলল, হুজুর হুশামদিদ। আমার মতো একজন বাইজির প্রতি আপনি যে দয়া দেখালেন, আপনার খাস কামরায় মুখ্য অতিথির মর্যাদা দিয়েছেন, এই সম্মান তো আমার 7 জন্মেরও প্রাপ্য নয়। তাইমুর কিছুটা অস্প্রস্ত হয়ে পড়লেন। বললেন, হেমাঙ্গিনী সাহেবা, আপনি উঠে দাঁড়ান। আপনার প্রতি আমি কোনো দয়া দেখাইনি, এ আপনার যোগ্যতার প্রতিদান। হেমাঙ্গিনী উঠে দাঁড়াল। হাসি হাসি মুখ করে অপেক্ষা করতে লাগল জমিদার পুত্রের দ্বিতীয় হুকুমের। তাইমুর বললেন, হেমাঙ্গিনী সাহেবা, আপনি আপনার রূপের দ্যুতি দিয়ে আমার এই সামান্য কক্ষকে উজ্জ্বল করলেন। এবার আপনার সেবার জন্য যে মহার্ঘ ব্যঞ্জনগুলি অপেক্ষা করছে, তাদের অপেক্ষাপালা শেষ হওয়া কি প্রয়োজন নয়? হেমাঙ্গিনী লজ্জা মিশ্রিত স্বরে মাথা নিচু করে বলল, অবশ্যই হুজুর। তাইমুর সামান্য হেসে অনুরোধের সুরে শোধালো, তাহলে কি আমরা এখন আহার শুরু করতে পারি? আপনি অনুমতি দিলে আমি খাবার সাজাতে বলি। হেমাঙ্গিনী মাথা নত করে দ্রুত উত্তর দিল, হুজুর, আমার ক্ষুধা এখন আপনার আনুগত্যে। আপনি আদেশ করুন, আমি সর্বদা প্রস্তুত। খাদেমরা নিঃশব্দে মধ্যাহ্ন ভোজের পরিবেশন শুরু করল। প্রথমে এলো বাসন্তী পোলাও, কোরমা, মালাই কোফতা, খাসির মাংসের রেজালা। খাবার মাঝে মাঝে পরিবেশন করা হচ্ছিল ঘিয়ে ভাজা নরম লুচি। খাদেমরা নীরবে পরিবেশন শেষ করে কক্ষ ত্যাগ করল। নবাব তাইমুর ব্যক্তিগতভাবে একটি কোরমার টুকরো নিজে হাতে নিয়ে হেমাঙ্গিনীর আলিশান থালায় রাখলেন। মৃদু হেসে বললেন, এই ব্যঞ্জনটি বিশেষভাবে আপনার জন্য তৈরি করিয়েছি, আশা করি আপনার পছন্দ হবে। হেমাঙ্গিনী সাদরে গ্রহণ করল কোরমার বৃহৎ টুকরাটি। সামান্য লাজুক হেসে বলল, হুজুর, আপনার রুচির প্রশংসা করার ভাষা আমার জানা নেই। এই সুবাস, এই স্বাদ আভিজাত্যের সুর প্রকাশ করে। শান্ত গলায় তাইমুর বললেন, সুবাস কিংবা সুর, এই দুটি শব্দের মালিকানা বোধহয় আপনি কিনে রেখেছেন বাইজি সাহেবা। মাহফিলে আপনার গান নাচ তারই বহিঃপ্রকাশ ঘটিয়েছে। হেমাঙ্গিনীর চোখে ঝিলমিলিয়ে উঠল সামান্য কৌতুক। মুচকি হেসে বলল, মাহফিলে ভাবি জমিদারের আগমন ঘটেছিল যে, তার মনোরঞ্জনের খোরাক হতে না পারলে জীবন বৃথা হুজুর।
নবাব তাইমুর গজনবী হেসে ফেললেন। তিনি স্পষ্ট বুঝতে পারলেন হেমাঙ্গিনী কেবলমাত্র রূপসী এবং শিল্পচর্চায় সমৃদ্ধ নয়, চতুর এবং বুদ্ধিমতীও বটে। তিনি জানতে চাইলেন, তবে কি আপনার ছন্দে বোনা প্রতিটি শিল্পের জাল কেবলমাত্র ভাবী জমিদারের মনোরঞ্জনের জন্য ছিল, না মনের সুখ কিংবা দুঃখের প্রতিফলন ছিল? হেমাঙ্গিনীর খাওয়া এক মুহূর্তের জন্য থেমে গেল। এই প্রথম তার কণ্ঠে বিষাদযুক্ত সুর প্রকাশ পেল। সে মাথা নিচু করে নিমজ্জিত স্বরে বলল, হুজুর, বাইজিদের মন বলে কিছু থাকে না হুজুর। আমাদের জন্মই হয় অন্যের মনোরঞ্জনের জন্য। তাইমুর কিছু একটা আঁচ করতে পারলেন। তিনি দ্রুত প্রসঙ্গ পরিবর্তন করে বললেন, মাহফিলে গাওয়া আপনার সেই গীত আরও একবার শুনতে চাই হেমাঙ্গিনী সাহেবা। অবশ্যই হুজুর। খাবারের ফাঁকে ফাঁকে আলোচনার মধ্য দিয়ে তারা একে অপরের প্রতি সম্মান ও মুগ্ধতা প্রকাশ করে চললেন। মধ্যাহ্নভোজ শেষ হল রাবড়ি এবং পেস্তা ছড়ানো রসমালাইয়ের মাধ্যমে। তাদের মাঝে আলাপচারিতা বহাল ছিল আরও কিছুক্ষণ। মৃদু হাসি, পানপাত্রের টুংটাং শব্দে মাখামাখিল হয়েছিল কক্ষটি। সহসা সব আলোচনা, সব হাসির গুঞ্জন যেন থমকে গেল এক অদম্য আকাঙ্ক্ষার নীরব ইঙ্গিতে। জমিদার পুত্র নবাব তাইমুর গজনবী আর নিজেকে সংযত রাখতে পারলেন না। তিনি হেমাঙ্গিনীকে কোমলভাবে আদেশ করলেন, বাইজি সাহেবা, আসুন, আমার পালঙ্কে এসে বসুন। মন্ত্রমুগ্ধ হরিণীর মতো হেমাঙ্গিনী এগিয়ে গেল তাইমুরের পালঙ্কের পানে। পুরো শরীর কাঁপছে তার। সে গিয়ে বসল জমিদার পুত্রের পাশে। পালঙ্কের কোমলতা স্পর্শ করল তার সুগঠিত কোমর। তাইমুর গজনবী অতি সন্তর্পণে ডান হাতের দুটি আঙুলে হেমাঙ্গিনীর চিবুকটি আলতো করে ধরল। তার মুখমণ্ডল উঁচিয়ে নিজের কাছে সামান্য টেনে আনল তাইমুর। দুজন দুজনের নিঃশ্বাসের উষ্ণতা অনুভব করতে লাগল। গান করুন বাইজি সাহেবা, এই নীরবতা যে আমার সহ্য হচ্ছে না, বড় চঞ্চল করে তুলছে মনকে। আপনার কোকিল কণ্ঠের মাদকতায় ডুবে যেতে চাইছে এই হৃদয়। তাইমুরের স্বরে একই সাথে আদেশ এবং মিনতির মিশ্রণ পরিলক্ষিত হল। তাইমুরের স্পর্শে হেমাঙ্গিনীর সমস্ত শরীর ঝাঁকুনি নিয়ে উঠল। সে চোখ বন্ধ করে ফেলল দ্রুত। তার কণ্ঠে শোভা পেল বিষাদযুক্ত সুর। হেমাঙ্গিনীর হৃদয়ের সকল গোপন কথা, সকল অব্যক্ত বেদনা যেন ঠিকরে বেরিয়ে আসছিল কণ্ঠনালী চিরে। নবাব তাইমুর গজনবী মন্ত্রমুগ্ধের মতো শুনছিলেন হেমাঙ্গিনীর প্রতিটি তান, প্রতিটি মিড় তার শিরায় শিরায় ছড়িয়ে দিচ্ছিল নেশা। গানের আবেশ যখন ইতির শিখরে পৌঁছল, তাইমুর তখন নিজের ওষ্ঠজোড়া হেমাঙ্গিনীর লাল টুকটুকে গোলাপের মতো কোমল ঠোঁটদ্বয়ের মাঝে আনতে লাগলেন ক্রমশ। তাদের মাঝের দূরত্ব মুছে যেতে লাগল। তাদের নিঃশ্বাসের দ্রুততা বৃদ্ধি পেল আরও। খুব কাছে এসেও বাইজি হেমাঙ্গিনীর ঠোঁট জোড়ায় আদর করা হলো না জমিদার পুত্র তাইমুরের। দুটি ওষ্ঠজোড়া স্পর্শের ঠিক আগ মুহূর্তে থেমে গেলেন তিনি। নবাব তাইমুর গজনবীর ইঙ্গিতের অপেক্ষায় শত নারী অপেক্ষমান, নিজেদের সর্বস্ব উজাড় করে দিতে সদা প্রস্তুত। হেমাঙ্গিনীর মাঝেও ব্যতিক্রম কিছু নেই, অথচ নবাব তাইমুর আগ্রহ হারিয়ে ফেললেন। তার 25 বছরের জীবনদশায় এই প্রথমবার দেহের পরিবর্তে কোনো নারীর মন স্পর্শ করার তীব্র ইচ্ছে জাগল। হেমাঙ্গিনীর কাজল কালো অক্ষি জোড়া, যার মুগ্ধতায় এতক্ষণ বুঁদ হয়েছিলেন জমিদার পুত্র, এক লহমায় যেন তা পৌরুষের অহংকারকে স্তব্ধ করে দিল। পুরুষ যখন প্রেমে পড়ে তখন তার প্রিয় নারীর মন জয় করাটা বোধহয় রাজ্য জয়ের অনুভূতির শামিল। তাইমুর সেই অনুভূতি অনুভব করতে চাইলেন। তিনি জমিদার পুত্র, তার নিকট রাজ্য বা সম্পদ জয় করা মোটেও জবর কিছু নয়। তবে একজন বাইজির হৃদয় জয় করার আকাঙ্ক্ষা এক নতুন রোমাঞ্চকর অনুভূতির জন্ম দিল তার অভ্যন্তরে। তাইমুর নিজেকে সামান্য গুটিয়ে নিলেন। হেমাঙ্গিনীর চিবুক গভীর সম্মানের সহিত আলগা করে দিলেন। হেমাঙ্গিনীও মৃদুভাবে চোখ মেলল। অতি বিস্ময়ে কপালে হালকা ভাঁজ পড়ল তার। ক্ষণে ক্ষণে কেঁপে ওঠা শরীর একেবারে স্থির হয়ে গেল। এমন মাহেন্দ্রক্ষণের হঠাৎ ছন্দপতন মেনে নিতে কষ্ট হলো তার। এ কি বিরল ঘটনা নয়? এত কাছে পেয়েও তার আস্বাদন গ্রহণ করল না জমিদার পুত্র। তবে কি সে যথেষ্ট আবেদনময়ী নয়? প্রশ্নগুলো ক্রমশই হেমাঙ্গিনীর হৃদয়ে তীক্ষ্ণ কাঁটার মতো বিঁধতে লাগল। তাইমুর হেমাঙ্গিনীর মনের ব্যাকুলতা টের পেলেন। তিনি পালঙ্ক ছেড়ে উঠে দাঁড়ালেন, জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়লেন। এরপর ফিরে তাকালেন হেমাঙ্গিনীর পানে। তার সেই দৃষ্টিতে কোনো লোলুপতা ছিল না, ছিল এক ধরনের মুগ্ধতা। হেমাঙ্গিনীও তখনও পালঙ্কে জড়সড় হয়ে বসেছিল। ক্ষণিককাল নীরব থাকার পর জমিদার পুত্র গভীর কণ্ঠে বললেন, বাইজি সাহেবা, আমি আপনার এই দামি পোশাক আর অলঙ্কারের ভিড়ে যে আসল মানুষটি লুকিয়ে আছে তার সাথে পরিচিত হতে চাই।
হেমাঙ্গিনী পালঙ্ক ছেড়ে উঠে দাঁড়ালো, মেঝের দিকে তাকালো। কারুকাজ খচিত পর্দার ফাঁক দিয়ে রোদের সূক্ষ্ম রেখা এসে অপরিচিত নকশা এঁকেছে সেখানে। সেই নকশা পর্যবেক্ষণ করতে করতে বলল, হুজুর, আমি একজন সামান্য বাইজি। আমার পোশাক আর অলংকারই আমার পরিচয় বহন করে। কেউ আমার সুসজ্জিত দেহ ছাপিয়ে অন্তরের খবর নিতে চায় না। তাইমুর পায়চারি করতে লাগলেন ঘর জুড়ে। চোখে দৃঢ়তা মিশিয়ে ব্যাকুল স্বরে বললেন, আমার পথ অন্যদের চেয়ে আলাদা বাইজি সাহেবা। আমি আপনার অন্তরের সুর শুনতে চাই। আপনার নাচের প্রতিটি ছন্দ যে দুঃখের কাব্য ছড়িয়ে দেয়, তার সর্বশেষ চরণটি উপলব্ধি করতে চাই। হেমাঙ্গিনী মাথা নত করে দাঁড়িয়ে রইল। প্রত্যুত্তরে তার কি বলা উচিত বোধগম্য হল না। দীর্ঘশ্বাস নিয়ে নবাব তাইমুর গজনবী ঘোষণার সুরে বললেন, আসছে পূর্ণিমার রাতে বিভিন্ন এস্টেটের মশুর জমিদার এবং জমিদার পুত্রদের মাঝে অশ্বদৌড় প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে। এটি আমাদের এস্টেটের সবচেয়ে বড় বার্ষিক আয়োজন। উক্ত আয়োজনে আমি আপনার বিশেষ উপস্থিতি কামনা করছি। হেমাঙ্গিনীর ভ্রু কুঞ্চিত হল। সামান্য হেসে জানতে চাইল, অশ্বদৌড় প্রতিযোগিতা? সেখানে আমার কাজ কি হুজুর? আমি তো কেবলমাত্র নাচ গান জানি। ওসব জমিদারি অনুষ্ঠানে আমার উপস্থিতি কি শোভনীয়? তাইমুর প্রত্যুত্তরে মুচকি হাসলেন, বললেন, আপনি আমার বিশেষ অতিথি হিসেবে সেখানে উপস্থিত থাকবেন। চন্দ্রের জ্যোতি কমে গেলে আপনি না হয় আপনার রূপের আলোয় আমার পথ আলোকিত করবেন। হেমাঙ্গিনী নিজের রূপের প্রশংসা শুনে লজ্জা পেল বটে, তবে দ্বিধা তার পিছু ছাড়ল না। ইতস্তত করে বলল, কিন্তু অন্যরা কি বলবে হুজুর? মাহফিল ছেড়ে একজন বাইজির এমন অনুষ্ঠানে উপস্থিতিতে অসম্মানের পাত্র হওয়া অসম্ভবের কিছু নয়। অন্যরা কি বলবে সে চিন্তা আমার উপর ছেড়ে দেওয়া যায় না বাইজি সাহেবা। আপনি আমার অতিথি, নবাব তাইমুর গজনবীর অতিথি। আপনি সগর্বে সেখানে উপস্থিত হবেন। সম্মাননায় কোনো ত্রুটি হবে না, জবান দিলাম। নবাব তাইমুরের দৃঢ় কণ্ঠে বলা কথাগুলো হেমাঙ্গিনীর বুকে জাগ্রত স্রোতের মতো আছড়ে পড়ল। সে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল তাইমুরের পানে। তার মতো সামান্য বাইজির জন্য কোনো জমিদার পুত্র শরীরের ঊর্ধ্বে গিয়ে সম্মানের দায়িত্ব নিলেন। অশ্বদৌড় প্রতিযোগিতায় তাকে বিশেষ অতিথি হিসেবে ঘোষণা করলেন। হেমাঙ্গিনীর মনে হল তাইমুরের প্রতিশ্রুতি যেন তার জীবনের সমস্ত অসম্মানের বিরুদ্ধে রক্ষা কবচ হয়ে দাঁড়িয়েছে। এই প্রথম হেমাঙ্গিনী উপলব্ধি করল তার হৃদয়ের রিক্ত জমিতে অনুরাগের বীজ রোপণ হতে চলেছে। হেমাঙ্গিনীর ঠোঁটের কোণে হাসি ফুটল। কেবলমাত্র সম্মতি নয়, এক নতুন যাত্রার সূচনার ঘোরে সে বলল, যদি জমিদার পুত্র নবাব তাইমুর গজনবী চান, তবে হেমাঙ্গিনী অবশ্যই অশ্বদৌড় প্রতিযোগিতায় উপস্থিত থাকবে। আপনার আদেশ শিরোধার্য হুজুর। তাইমুর তৃপ্তির হাসি হাসলেন, তবে সেই দিন আমাদের পুনরায় দেখা হোক বাইজি সাহেবা। সম্মতি দিলে আজকের মতো এখানেই আলাপচারিতার ইতি টানতে চাইছি। হেমাঙ্গিনী নতজানু হয়ে বলল, জো হুকুম হুজুর। হেমাঙ্গিনী আর এক মুহূর্ত সেখানে অপেক্ষা করল না, দুয়ার খুলে বেরিয়ে গেল। অন্দরমহল থেকে পালকি করে যখন বাইজি মহলের চৌকাঠ পেরোল হেমাঙ্গিনী, ততক্ষণে শেষ বিকেলের আলোক হয়ে গিয়ে আবছায়া নেমেছে ধরণীতে। জমিদার পুত্রের প্রতি একরাশ মুগ্ধতা নিয়ে কক্ষে ফিরল সে। নরম পালঙ্কের পাশে রাখা সুসজ্জিত কাঠের সিন্দুক থেকে সে তার পুরনো ডায়েরিটি বের করল। গতকাল রাতের অপূর্ণ লেখাগুলো পূর্ণ করার এক অলস প্রয়াসের দেখা মিলল তার মাঝে। দোয়াত থেকে ময়ূরের পেখম দিয়ে সজ্জিত কলম নিয়ে সে লিখতে শুরু করল। ভাবি জমিদারের সাথে প্রেমের সম্পর্ক স্থাপন করার সংকল্পে বদ্ধ আমি, কেননা অন্দরমহলে আমার অবাধ যাতায়াত প্রয়োজন। 5 বছর আগে জন্মদাত্রী মায়ের পোশাকবিহীন অর্ধনগ্ন দেহ আর তার পেছনে প্রহরীদের অস্ত্র হাতে ছুটে চলা নানাবিধ প্রশ্নের সূচনা করেছিল আমার মাঝে। সেই রাতে ময়ের নিরুদ্দেশ হয়ে যাওয়া মেনে নিতে পারছিলাম না কোনো ক্রমেই। বয়স বাড়ার সাথে সাথে মনের গভীরে জন্ম নিল সন্দেহ। বৃদ্ধি পেল মায়ের নিরুদ্দেশ হবার কারণ জানতে চাওয়ার আকাঙ্ক্ষা। প্রকৃতি বোধহয় চেয়েছিল সত্যের উন্মোচন। আমি জানি আমার মা নিরুদ্দেশ হননি, তাকে খুন করা হয়েছে। কি এমন রহস্য লুকিয়েছিল তার জীবনে, যার পরিণতি ছিল এত নির্মম? হেমাঙ্গিনী ডায়েরি বন্ধ করে ফেলল। কম্পিত হাতে কলমটিকে দোয়াতে রেখে সে উঠে দাঁড়াল। জমিদার পুত্র তাইমুরের প্রতি তার কৃতজ্ঞতা বোধ থাকলেও তার মনের মূল লক্ষ্য মায়ের রহস্যজনক মৃত্যু কিংবা খুনের কারণ উদ্ঘাটন। হেমাঙ্গিনী আলমারির দিকে এগিয়ে গেল ধীর পায়ে। কাপড়ের স্তূপের নিচে লুকিয়ে রাখা ছোট একটি অলংকারের বাক্স বের করল।
কোনো মূল্যবান গয়না রাখার বাক্স নয় এটি, বরং এই বাক্সটি এক নির্মম সত্যের জিম্মেদার। হেমাঙ্গিনী গভীর শ্বাস নিল। বাক্সের ঢাকনাটি খুলল। নরম মখমলের আস্তরণের ওপর রাখা আছে ভাঙা একটি চুড়ি। জোড়া নয়, কেবলমাত্র একটি। এটি ছিল তার মায়ের অতি প্রিয় নিত্য ব্যবহার্য অলঙ্কার। চুড়িটির ভাঙা প্রান্তে এখনও সামান্য শুকিয়ে যাওয়া কালচে রক্তের দাগ লেগে আছে। কোনো এক অলস দুপুরে বাইজি মহলের পেছনের আঙিনার এক কোণ থেকে চুড়িটি কুড়িয়ে পেয়েছিল হেমাঙ্গিনী। চুড়ির ভাঙা অংশ আর শুকিয়ে যাওয়া রক্তের দাগ তাকে দারুণভাবে বুঝিয়ে দিয়েছিল তার জন্মদাত্রী নিরুদ্দেশ হননি। এই অন্দরমহল থেকে সহসা অদৃশ্য হয়ে যাননি, বরং তাকে চিরতরে মুছে দেওয়া হয়েছে। হেমাঙ্গিনী চুড়িটিকে হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরল। সে চুক্তিতে আবদ্ধ হল নিজের মনের সাথে। মায়ের এই করুণ পরিণতির কারণ তাকে জানতেই হবে। অন্দরমহলের সেই অজানা রহস্য উন্মোচন করতেই হবে। যতক্ষণ না সেই রহস্যের জবনিকাপাত হচ্ছে, ততক্ষণ সে মোটেও ক্ষান্ত হবে না। সে সময় শেষ বিকেলের সূর্যের লালিমা জমিদার ঈশা খাঁর আলিশান অট্টালিকার বারান্দায় এক মায়াবী চিত্র আঁকছিল। স্বর্ণালী আভা ছড়িয়ে পড়ছিল নিরবিচ্ছিন্নভাবে। দক্ষিণের বিস্তৃত ফসলের ক্ষেত ছুঁয়ে আসা স্নিগ্ধ বাতাস, বারান্দার পিতলের টবে থাকা নাম না জানা গাছগুলোর গাঢ় সবুজ পাতা আলতোভাবে ছুঁয়ে যাচ্ছিল। ঈশা খাঁ মসনদে আধ শোয়া অবস্থায় বসে আছেন। পরনে মসলিনের পাঞ্জাবি, হাতে মূল্যবান হীরা বসানো আংটি। তার সামনে দুটি বেতের সোফায় বসে আছেন উক্ত স্টেটের ইংরেজ ম্যাজিস্ট্রেট মিস্টার ডাগলাস এবং স্থানীয় বিত্তশালী রতীশবাবু। তারা আলোচনা করছেন আসন্ন রাজস্ব নীতি এবং নীল চাষ নিয়ে। ঈশা খাঁ কেবলমাত্র একজন প্রভাবশালী জমিদার নন, তিনি স্থানীয় রাজনীতিতে ভীষণ পরিচিত মুখ। কাজেই সকল গুরুত্বপূর্ণ আলোচনার অংশ হিসেবে ওনাকে স্মরণ করা হয়, ওনার উপস্থিতি কাম্য করা হয়। ঈশা খাঁ অতি মনোযোগের সহিত আলাপচারিতায় ব্যস্ত ছিলেন। এমন সময় তার প্রধান খিদমতগার মিরান প্রায় ছুটে এলো। তার সামনে মাথা নুইয়ে দাঁড়ালো। তার চোখে মুখে স্পষ্ট উদ্বেগের ছাপ দেখে ভ্রু কুঞ্চিত হল জমিদারের। মিরন নিমজ্জিত গলায় ইতস্ততভাবে পড়ল, হুজুর, একখানা জরুরি সংবাদ নিয়ে এসেছি হুজুর। মিরন সামান্য দ্বিধাগ্রস্ত, কারণ উক্ত আসরে ইংরেজ সাহেব উপস্থিত। মিরনের দ্বিধাগ্রস্ত চাহনি জমিদারের তীক্ষ্ণ দৃষ্টি এড়াল না। তিনি অতিথিদের দিকে তাকিয়ে মৃদু হাসলেন, বললেন, মাফ করবেন জনাব, আপনাদের কথা একটু পরে শুনছি। হয়তো আমার এস্টেটের কোনো বিশেষ বার্তা নিয়ে এসেছে মিরন, আমার শোনা অতি প্রয়োজন। মিস্টার ডাগলাস মাথায় নেড়ে সম্মতি দিলেন। অফকোর্স, প্লিজ টেক ইউর টাইম। ঈশা খাঁ আসর থেকে সামান্য দূরে সরে গেলেন। পান চিবোতে চিবোতে আগ্রহ ভরে জানতে চাইলেন, কি হয়েছে মিরন, তুমি এত বিচলিত কেন? মিরন নতজানু হয়ে ভয়ার্ত গলায় বলল, জনাব, আলী হোসেনকে চিকিৎসালয়ে ভর্তি করা হয়েছে জনাব। ওনার। মিরন থেমে গেল। ঈশা খাঁ হুঙ্কার দিয়ে উঠলেন, থামলে কেন? কি হয়েছে আলীর? ওনার ডান হাতের উপর তলোয়ার চালিয়েছেন পাশের স্টেটের জমিদারের পুত্র নবাব তাইমুর গজনবী। তার দেহ হতে হাত বিচ্ছিন্ন হয়ে গেছে হুজুর। ঈশা খাঁ রাগে হাত মুষ্টিবদ্ধ করে ফেলল। শ্বাস প্রশ্বাস বৃদ্ধি পেল তার। আলী হোসেন তার বাল্যকালের বন্ধু, তার ব্যক্তিগত বৃত্তের অত্যন্ত ঘনিষ্ঠ একজন মানুষ। এমন গর্হিত কাজ কেন করলেন জমিদার পুত্র? বজ্রকণ্ঠে জানতে চাইলেন ঈশা খাঁ। মিরন উত্তর দিল, তিনি গতকাল জমিদার সিকান্দার গজনবীর মাহফিলে গিয়েছিলেন হুজুর। সেদিন রাতেই একজন নতুন বাইজির অভিষেক ঘটেছে। তার দিকে দৃষ্টি নিক্ষেপ করেছিলেন বলে জমিদার সিকান্দারের বড় পুত্র সকলের সামনে তলোয়ার দিয়ে তার হাত কেটে ফেলেছেন হুজুর। ঈশা খাঁর শরীর যেন মুহূর্তের মাঝে পাথরে পরিণত হল। তার মুখের জ্যোতি সম্পূর্ণ বিলীন হয়ে গেল। ঘনিয়ে এলো অন্ধকার। রাগের অনল ভেতরটা পুড়িয়ে ছারখার করে দিচ্ছে তার। তিনি পুনরায় হুঙ্কার দিয়ে উঠলেন, বললেন, জনসমক্ষে আমার বাল্যকালের বন্ধুর প্রতি এমন ঘৃণিত আচরণ করা হয়েছে, জনসমক্ষে তাকে চরম অপমান করা হয়েছে। মিরন আগের মতোই মাথা নিচু করে রইল। আলী হোসেনের সাথে ঘটা ঘটনা ঈশা খাঁ ব্যক্তিগতভাবে গ্রহণ করলেন। এই ঘটনাটি সরাসরি তার সামাজিক মর্যাদাবোধে আঘাত হেনেছে। তাইমুর গজনবী কত বড় সাহস দেখিয়েছে ঈশা খাঁয়ের বন্ধুকে সবার সামনে এভাবে অপমান করার। একজন জমিদারের সম্মানই হলো তার মূল পুঁজি।
ঈশা খাঁয়ের প্রাণপ্রিয় বাল্যকালের বন্ধুর প্রতি এহেন আচরণ তার সেই সম্মানকে ধূলিসাৎ করেছে। কত বড় স্পর্ধা! ঈশা খাঁ রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে অস্ফুটে বলে উঠলেন এবং সঙ্গে সঙ্গে মিরনকে নির্দেশ দিলেন, মিরন, এক্ষুনি জমিদার নবাব সিকান্দার গজনবীর নিকট আমার বার্তা প্রেরণ করো। আমার পক্ষ থেকে জানাও, আমি অতি সত্বর তার সাথে বৈঠকে বসতে চাই। আমি এ স্পর্ধার কারণ তার সম্মুখে বসে জানতে চাই। এই অপমান আমি সহজে ভুলব না। প্রয়োজনে তার স্টেটে গিয়ে 10 জনের হাত কেটে নিয়ে আসব। আমি জমিদার ঈশা খাঁ। আমার সম্মানে একবার আঘাত হানলে আমি তার সম্মান বারবার গুড়িয়ে দেব। মিরন মাথা নুইয়ে তৎক্ষণাৎ আদেশ পালন করতে চলে গেল। ঈশা খাঁ ধীরে ধীরে পায়চারা করে অতিথিদের কাছে ফিরে এলেন। তার মুখে লেগে আছে শান্ত শীতল হাসি, অথচ সে হাসির আড়ালে লুকিয়েছিল রাজ্যের সমস্ত ক্রোধ আর প্রতিশোধের আগুন। সামান্য একজন বাইজির জন্য তার বন্ধুর হাত কর্তনের মতো ঘৃণ্য ঘটনা ঘটিয়েছেন গজনবীর পুত্র। এর জবাব তাকে দিতে হবে। রক্তের বদলে ঝরাতে হবে রক্ত। আকাশে তখন ছেয়ে আছে নিশ্ছিদ্র অন্ধকার। অর্ধচন্দ্রের জ্যোৎস্না মর্তের অস্পষ্টতা ঘোচাতে অসক্ষম। তারাগুলো যেন নিজেদের গুটিয়ে নিয়েছে মেঘের বিপরীতে। শুধুমাত্র চতুর্দিক থেকে ভেসে আসছে ঝিঝি পোকার একঘেয়ে ডাক। বারান্দার থামের গায়ে লেপ্টে থাকা সতেজ জুঁই ফুলের তীব্র সুবাস ছড়িয়ে পড়ছিল গজনবী মহলে। জমিদার সিকান্দার গজনবীর শয়নকক্ষটি গজনবী মহলের সবচেয়ে সুরক্ষিত কক্ষ এবং ঐশ্বর্যমণ্ডিত অংশও বটে। খিলানওয়ালা বিশাল ঘরটির মেঝে ছিল ভেনিস থেকে আনা মার্বেল পাথরে মোড়া। সর্বদা আলোর প্রতিফলিত খেলা করে মেঝেতে। কক্ষের ঠিক মাঝখানে প্যাল্লাই রূপার পালঙ্ক, তাতে পুরু মখমলের চাদোয়া ঝোলানো। পালঙ্কের 4টি কোণে লেগে আছে সূক্ষ্ম কারুকার্য খচিত হাতির দাঁতের কাজ। কক্ষের ডান পাশে অবস্থান করছে একটি বিশাল চন্দন কাঠের আলমারি। তাতে জমিদারের পূর্বপুরুষদের বহু মূল্যবান সামগ্রী রাখা আছে। তরবারি, বন্দুক আর শিকারের সামগ্রীগুলিও সেখানে সুসজ্জিত। দেয়ালে ঝুলছে ব্রোঞ্জের বিশাল দীপাধার। মশালে জ্বলছে মৃদু আগুন। সেই মশালের লালচে কম্পমান আলোয় দেয়ালে তৈরি হচ্ছে রহস্যময় ছায়া শিল্প। তবুও কক্ষের পরিবেশ কিছুটা ভারী এবং থমথমে। নবাব সিকান্দার গজনবী তখন পালঙ্কে হেলান দিয়ে বসেছিলেন। তার প্রশস্ত কপাল জুড়ে অসংখ্য চিন্তার ভাঁজ। তিনি আজ গভীর চিন্তায় মগ্ন। তার চিন্তার বিষয়বস্তু বংশের মর্যাদা। নবাব সিকান্দার তার জীবনে সবচেয়ে বেশি ভালোবাসেন বংশের মর্যাদা, অথচ তার বড় পুত্র তাইমুর সেই মর্যাদা ক্ষুণ্ণ করেছেন অন্যায়ভাবে। সিকান্দারের আদেশে তার প্রধান খিদমতগার দাউদ নিঃশব্দে তাইমুর গজনবীকে ডেকে আনল। তাইমুর ভেতরে প্রবেশ করে দেখলেন সিকান্দার একা বসে আছেন, গড় গড় করে হুক্কা টানছেন। তার মেজাজ দেখে তাইমুর ঘটনা কিছুটা আঁচ করতে পারলেন। আজ গজনবী বাড়িতে কোনো মাহফিলের আয়োজন হয়নি। এমন নিস্তব্ধ রাতে বাবার মুখোমুখি হওয়ার বিষয়টি তাইমুরের টকবগে রক্তকেও শীতল করে দিচ্ছিল বারবার। আসো তাইমুর, ভেতরে আসো। জমিদার ভারী কণ্ঠে ডাকলেন পুত্রকে। তার স্বরে বিন্দুমাত্র আবেগ পরিলক্ষিত হল না। তাইমুর নতজানু হয়ে বাবার পায়ের কাছে বসলেন। গায়ের রক্ত হিম হলেও তার চোখে এখনও বিচরণ করছে বাইজি হেমাঙ্গিনীর জন্য লড়ে যাওয়ার উদ্ধত সাহস। যদিও পিতার ভারী কণ্ঠস্বর সেই সাহসকে ভঙ্গুর করে তুলছিল। সিকান্দার সরাসরি তাইমুরের চোখে চোখ রেখে প্রশ্ন করলেন, আজ রাতে কেন কোনো মাহফিল বসেনি তা তুমি জানো? তাইমুর আগ্রহ না দেখিয়ে উত্তর দিল, অবশ্যই আপনার হুকুম হয়েছে পিতা, তাই আমি কারণ জিজ্ঞেস করার ধৃষ্টতা দেখাইনি। সিকান্দার চোখ মুখ শক্ত করে বললেন, কারণ জিজ্ঞেস করার প্রয়োজন নেই তাইমুর। পুরো জমিদার বাড়ির গুমোট হাওয়ায় ভাসছে আজ মাহফিল না বসার কারণ। তাইমুর মাথা আরও নিচু করে নিমজ্জিত স্বরে বললেন, মাফ করবেন পিতা, কিন্তু বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। সিকান্দার তার পালঙ্ক ছেড়ে এক ঝটকায় উঠে দাঁড়ালেন। তার বজ্রকণ্ঠে কেঁপে উঠল গোটা মহল। আজ মাহফিল বসেনি কারণ আমার জমিদারির ইতিহাসে তুমি একটি কলঙ্কজনক অধ্যায়ের রচনা করেছ। তাইমুর না জানার ভান বহাল রাখলেন। বিস্ফোরিত চোখে অটুট থেকে শুধালেন, আমার জন্য? আমি কি করেছি পিতা? জমিদার সিকান্দার টেবিল থেকে একটি চিঠি তুলে নিলেন। এরপর সেটি ছুঁড়ে দিলেন পুত্রর পানে। এটা কি? পড়ে দেখো। চিঠিটা পড়তে শুরু করলেন তাইমুর, কিন্তু মুখে কিছু বললেন না। কুলু পেটে রইলেন।
তার দৃষ্টি মার্বেলের মেঝের দিকে স্থির। পুত্রের এমন নীরবতা মেনে নিতে পারলেন না নবাব সিকান্দার। তিনি হুঙ্কার দিয়ে বললেন, তাইমুর, আমার মুখের দিকে তাকাও। তোমার কি একবারও মনে হচ্ছে না তুমি গর্হিত অন্যায় করেছ? তুমি শুধু আমাদের অতিথির হাত কাটোনি, তুমি আমার আভিজাত্যের গায়ে কালি লেপে দিয়েছ। পার্শ্ববর্তী স্টেটের মশহুর জমিদার ঈশা খাঁয়ের ক্ষমতার শেকড় অনেক দূর বিস্তৃত। তিনি তার প্রধান খিদমাতগারকে দিয়ে আমার নিকটেই বার্তা প্রেরণ করেছেন। উক্ত ঘটনার কারণ জানতে চেয়েছেন। অতিথি তার ঘনিষ্ঠ বন্ধু, তার উপর তলোয়ার চালিয়ে তুমি শুধুমাত্র সেই অতিথিকে অপমান করনি, জমিদার ঈশা খাঁয়ের আত্মমর্যাদার উপর আঘাত হেনেছ। একজন সামান্য বাইজি, যার কিনা সদ্য অভিষেক ঘটেছে, যার কদর ওই মহফিলের বাইরে আর কোথাও নেই, তার জন্য তুমি এত বড় ঘটনা কিভাবে ঘটালে তাইমুর? জবাব দাও। তাইমুর ধীরে ধীরে মাথা তুলে বললেন, পিতা, তিনি বাইজি হেমাঙ্গিনীর দিকে কুদৃষ্টি দিয়েছেন, তার সাথে অসভ্যতা। সিকান্দার তাইমুরের কথা শেষ হতে দিলেন না, তাকে থামিয়ে দিয়ে বললেন, আমি জানি মাহফিল শেষে কি হয়েছিল, কিন্তু এমন পরিস্থিতি তুমি কিভাবে সামলাবে তার যৎসামান্য জ্ঞান থাকবে না? তুমি এই অঞ্চলের ভাবী জমিদার, তোমার হাতে আমি অতি শীঘ্রই এই অঞ্চলের শান্তি ও সম্মান তুলে দিতে চেয়েছি, আর তুমি কিনা তলোয়ার ধরছ? সামান্যতম উত্তেজনা সামলাতে পারো না? তুমি জানো এ জাতীয় ব্যক্তিগত ঘটনার রেশ ধরে দুটি প্রতাপশালী জমিদারির মধ্যে রক্তক্ষয়ী সংঘাতের সৃষ্টি হতে পারে? তাইমুরের চোখ জলজল করে উঠল। তিনি হাত মুষ্টিবদ্ধ করে বললেন, আমি ভীরু নই পিতা। যদি জমিদার ঈশা খাঁ তার ঘনিষ্ঠ বন্ধুর হয়ে প্রতিশোধ নিতে চান, যুদ্ধের ঘোষণা করেন, তবে আমি তার জন্য প্রস্তুত, কিন্তু নারীর সম্মান বিকিয়ে দিতে প্রস্তুত নই। এ নিয়ে আমি কোনো আপোষ করতে পারবো না। জমিদার সিকান্দার গজনবিক চোখ বন্ধ করলেন। তিনি বুঝতে পারলেন পুত্রের মনের অবস্থা। তাইমুরের প্রতিটি শিরা উপশিরায় এখন বাইজি হেমাঙ্গিনীর মুগ্ধতা বহমান। সে এখন হেমাঙ্গিনীর মায়াজালে পরিপূর্ণভাবে আবদ্ধ। সিকান্দার বিস্মিত স্বরে শুধালেন, সামান্য একজন বাইজির জন্য তুমি যুদ্ধ চাও তাইমুর? তুমি কি পাগল হয়ে গেছো? তাইমুর কঠিন গলায় উত্তর দিলেন, মাফ করবেন পিতা, আমার নিকট তারা সামান্য নয়। তারা নাকি শুধুমাত্র হেমাঙ্গিনী? সিকান্দারের প্রশ্নটি তীরের মতো আঘাত হানল তাইমুরের হৃদয়ে। তিনি সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেললেন, নীরব রইলেন। সিকান্দারের দুই অক্ষিকটর হতে তখনও শীতল ক্রোধ ঝরে পড়ছিল। তিনি থমথমে গলায় বললেন, তুমি যাও, তোমার কক্ষে ফিরে যাও। কাল ভোরে আমরা ঈশা খাঁয়ের কাছে একজন দূত পাঠাবো, বৈঠকে বসব। এই অঞ্চলের দায়িত্ব পাওয়ার আগে এরকম গুরুতর ভুল আর করবে না তাইমুর। তাইমুর মাথা নত করে কক্ষ ত্যাগ করলেন। সিকান্দার গজনবীর মনে তখন আসন্ন বিপদের অশনি সংকেত। তিনি জানেন ঈশা খাঁ ছেড়ে দেওয়ার মানুষ নয়। উক্ত ঘটনার প্রতিশোধ তিনি নেবেন, অবশ্যই নেবেন। এছাড়াও তাইমুরের চঞ্চল মন হতে হেমাঙ্গিনীর প্রমত্ততা দূর করা প্রয়োজন। রাতের বিনোদনের জন্য বাইজি হেমাঙ্গিনীর মোহে মত্ত হলে কোনো সমস্যা ছিল না, কিন্তু তাইমুরের চোখে হেমাঙ্গিনীর প্রতি অনুরাগের তপ্ততা দেখেছেন সিকান্দার। এ হতে দেওয়া যাবে না। তিনি দীর্ঘ এক শ্বাস নিলেন। এরপর দাউদকে ডাকলেন। দাউদ নীরবে এসে মাথা নিচু করে দাঁড়ালো। দাউদ, সিকান্দার কণ্ঠে গভীর চিন্তার ছাপ রেখে বললেন, আমাদের মাহফিলে কিছু পরিবর্তন আনা বিশেষ প্রয়োজন। আমাদের জমিদার বাড়ির বাইজিরা অর্থাৎ বিলকিস সাহেবার দলটি অত্যন্ত দক্ষ, তবে মাহফিলে নতুন মুখের প্রয়োজন। জমিদার পালঙ্কের তক্তপোষে হাত রেখে বললেন, তুমি এক কাজ করো, বাংলা এবং পার্শ্ববর্তী সকল নতুন এবং নামকরা বাইজিদের আমন্ত্রণ পাঠাও। তাদের নাচের ভঙ্গিমা এবং গানের সুর ও রূপে যেন মাহফিলে ভিন্নতা দৃষ্টিগোচর হয়। এমন আয়োজন করো যাতে মাহফিলের আকর্ষণ কয়েকশো গুণ বাড়ে। দাউদ বিনীতভাবে উত্তর দিল, হুজুরের আদেশ শিরোধার্য। ঠিক আছে, তুমি এখন যাও। উক্ত বিষয়টির প্রতিফলন যেন আমি আগামীকাল থেকেই মাহফিলে দেখতে পাই। দাউদ কুর্নিশ করে কক্ষ হতে বেরিয়ে গেল। জমিদার সিকান্দার স্থির দৃষ্টিতে মশালের শিখার দিকে তাকিয়ে রইলেন। তার মনে এক অজানা শঙ্কা, পুত্রের মন ঘোরাতে না পারলে ঈশা খাঁয়ের সাথে আসন্ন সংঘাতের চেয়েও বড় বিপদ মহলের দরজায় কড়া নাড়বে। বাইজি মহলে তখন মধ্যরাতের নিস্তব্ধতা জেকে বসেছে। মাহফিল নেই বলে বাইজিরাও আজ বেশ আয়েসে মত্ত। মৃদু গুঞ্জন ভেসে আসছে তাদের কক্ষ হতে। হেমাঙ্গিনীর ঘরেও বিরাজ করছিল নীরবতা। সে এখনও একটি ঘোরের মাঝে রয়েছে। তাইমুরের মুখমণ্ডল, চাহনি, বাচনভঙ্গি সব কিছুর মোহে সে আজ আবৃত। দরজায় মৃদু টোকা পড়তেই হেমাঙ্গিনী বুঝতে পারল বিলকিস বানু এসেছেন। হেমাঙ্গিনী শোয়া থেকে উঠে বসল। বিলকিস ঘরে প্রবেশ করলেন। হেমাঙ্গিনীর পাশে এসে বসলেন। বিলকিস বানু কৌতুক করে বললেন, কিরে বেটি, ক্যা হুয়া?
জমিদার পুত্র তাইমুর গজনবীর সাথে মধ্যাহ্নভোজ সেরে এত উদাস হয়ে গেলি কেন? তার কথা মনে পড়ছে? হেমাঙ্গিনীর ঠোঁটের কোণে লজ্জা মিশ্রিত হাসির দেখা মিলল। নিচু স্বরে বলল, ধুর, কি যে বলো তুমি। তবে বিলকিস বানু আগ্রহ ভরে জিজ্ঞেস করলেন, তবে কি? হেমাঙ্গিনী তার দেহ আলগোছে পালঙ্কে এলিয়ে দিয়ে সিলিংয়ের পানে তাকালো। মুচকি হেসে বলল, তিনি সারাক্ষণ কেবল আমার কথাই বলছিলেন। আমার রূপ, আমার নাচ, আমার গান ভীষণ পছন্দ করেছেন। জানো খালা, মাহফিলের ওই ঘটনার জন্য তার মাঝে কোনো অনুশোচনা নেই, বরং তিনি এটিকে সম্মান রক্ষার কাজ বলে মনে করছেন। বিলকিস বানু খানিকটা উত্তেজিত হয়ে বলে উঠলেন, মাশাল্লাহ, মাশাল্লাহ, ক্যা বাত হ্যায়। রূপের জাদুতে প্রথম দিনই জমিদার পুত্রকে ঘায়েল করে ফেললি। আব হামারা ক্যা হোগা? মজা করা বাদ দাও তো। এত রাতে হঠাৎ এ কক্ষে এলে যে, কিছু হয়েছে? বিলকিস বানু ছোট্ট করে শ্বাস নিলেন। বললেন, তোর সাথে জরুরি আলাপ আছে, বলে ফেলো। বিলকিস বানু বলতে শুরু করলেন, তুই তো জানিস তোর মা সরলতা ছিলেন এই অঞ্চলের সেরা বাইজি। তার রূপ ছিল পূর্ণিমার চাঁদের মতো, আর তার নৃত্য ছিল আভিজাত্যের প্রতীক। বহুত মশুর জমিদার তাকে কিনে নিতে চেয়েছেন, কিন্তু নবাব সিকান্দার গজনবী তাকে চোখের আড়াল করেননি। বিলকিস এবার উঠে দাঁড়ালেন। দেয়ালে ঝুলে থাকা লণ্ঠনের দিকে এগিয়ে গেলেন মৃদু পায়ে। অগ্নিশিখার দিকে দৃষ্টি স্থির রেখে বললেন, সরলতার একটা গোপন ইচ্ছে ছিল। জব তু 18 মে কদম রাখেগি তবু তুঝে খাস নাচ শিখাবে। তোর মায়ের নিজের নৃত্যবিন্যাস। হেমাঙ্গিনীর চোখ উজ্জ্বল হয়ে উঠল, উদ্দীপনায় শরীর কেঁপে উঠল তার। অস্ফুটে বলে উঠল, আমার মায়ের বিশেষ নৃত্যবিন্যাস। বিলকিস বানু হেমাঙ্গিনীর দিকে ফিরে জবাব দিলেন, হ্যাঁ, কেবলমাত্র সরলতা সেই নাচ মঞ্চস্থ করতে পারত, আর কোই উসকি তারহা নাচ নেই সাকতা থা। বিলকিস বানু এক মুহূর্তের জন্য থামলেন, চোখ বন্ধ করে পুরনো স্মৃতি হাতড়ালেন। এরপর বললেন, সরলতার কাছ থেকেও নাচ আমি বহু কষ্টে শিখেছিলাম। মেনে কাসাম খাইথি, অন্য কোনো বাইজিকে ওই নাচ আমি শেখাবো না, কারণ উত্তরাধিকার সূত্রে ওই নাচের মালিক শুধুমাত্র তুই। ইয়ে আমানত সির্ফ তেরি লিয়ে থা। হেমাঙ্গিনী জানতে চাইল, তাহলে তোমাকে কেন সেই নৃত্য শিখালো? বিলকিস বানু মুখ ফিরিয়ে নিল, সামান্য ঢোক গিলে বলল, মুঝে নেহি পাতা, লেকিন আব ওয়াক্ত আ গয়া হ্যায়। তোর সেই নাচ শিখতে হবে। আমি শিখব খালা। আমার মায়ের বিশেষ নৃত্য আমি অবশ্যই নিজের মাঝে ধারণ করব। বিলকিস বানু হাসি মুখে বললেন, বেটি, আজ রাতেই শেখাবো তোকে। আসমান মে আধি চাঁদ কি ঝালাক হ্যায় আজ। তোর কামরার বারান্দায় যাব আমরা। কেবলমাত্র 2টি লণ্ঠন জ্বলবে। সেই লণ্ঠনের দপদপে আলো ছায়ার খেলায় তুই তোর মায়ের বিশেষ নৃত্য শিখবি। ইয়ে নাচ তেরে ফান কি বুলंदी को और भी बढ़ा देगा जो किसी और बाईजी में नहीं है। জলদি কর বেটি। শুভ প্রহর শেষ হলো বলে হেমাঙ্গিনী চোখ বন্ধ করল। অনুভব করল তার মায়ের আত্মা ছায়ারূপে প্রবেশ করছে তার অভ্যন্তরে। হেমাঙ্গিনীর কাছে এই নৃত্য কেবলমাত্র একটি শিল্প নয়, বরং নবাব তাইমুর গজনবীর মতো একজন প্রেমিকের আকর্ষণ ধরে রাখা এবং জমিদার বাড়ির সংঘাতপূর্ণ জীবনের টিকে থাকার অন্যতম অস্ত্র। বিলকিস বানুর শরীরে যেন পুরনো দিনের মাহফিলের জৌলুস ফিরে এলো। তিনি হেমাঙ্গিনীর মুখোমুখি দাঁড়ালেন। তার চোখে মুখে কঠোর নির্দেশের আভাস, তবে কণ্ঠে ছিল মাতৃত্বের ছাপ এবং একজন প্রকৃত শিল্পীর আবেগ। হেমাঙ্গিনীও ছিল সম্পূর্ণরূপে প্রস্তুত। বিলকিস বানু গম্ভীর গলায় বললেন, বেটি, এই নাচ শুধু শরীর দিয়ে নয়, রুহ দিয়ে নাচতে হয়। এর প্রথম ভঙ্গি হলো তোর তাকাতের ভঙ্গি। ভুল না মাত, তুই প্রথম দিনই নিজের রূপ দিয়ে, শিল্প দিয়ে জমিদার পুত্রকে জয় করেছিস। তেরি আন্দার পুই ভি কামজোরি নেহি হ্যায়। হাত ইয়েসি উঠা জैसे तूने सारा दुनिया को अपनी मुट्ठी में ले लिया। উঠা হাত। বিলকিস বানু প্রথম ভঙ্গিটি নিজে করে দেখালেন। লণ্ঠনের আলোয় তার শরীর থেকে ছায়াগুলো লম্বাটে আকার ধারণ করল দেয়ালে। মনে হলো বিলকিস বানুর ছায়াটি যেন হেমাঙ্গিনীর মা সরলতাকে মূর্ত করে তুলছেন। হেমাঙ্গিনী মনোযোগ সহকারে প্রতিটি ভঙ্গি আত্মস্থ করছিল। প্রথম ভঙ্গিটির মাঝে এক ধরনের আহ্বান ছিল, যেখানে 2 হাত কপালে তুলে সম্মান জানানো হয়। এরপর সেই হাত জোড়া প্রসারিত করে যেন পৃথিবীর সব সৌন্দর্যকে নিজের কাছে টেনে আনা হয়। হেমাঙ্গিনীর শরীর তখনও উত্তেজনায় কাঁপছে। চোখে মুখে ফুটে উঠেছে এক ধরনের অদম্য প্রত্যয়। বিলকিস বানু এবার দ্বিতীয় ভঙ্গি দেখালেন, যার মানে প্রেম। তিনি বললেন, পা দুটোকে হালকা করে ফেল, যেন তুই বাতাসের উপর ভাসছিস। কামার কো ऐसी हिला जैसे तेरे जिस्म के हर अंग में मोहब्बत और इश्क का तेज धारा बह रहा है। ये सिर्फ नृত্যের ভঙ্গি না বেটি, প্যার কি পারছাই হ্যায়। হেমাঙ্গিনী তার উস্তাদনির নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করছিল। লণ্ঠনের দবদবে আলোয় তার ছায়া বারান্দার দেয়ালে এক জীবন্ত চিত্রকারের মতো ওঠানামা করছিল প্রতিনিয়ত। যখন সে ভালোবাসার ভঙ্গিটি আয়ত্ত করল, তখন তার শরীর নেমে এলো বিষাদ। এই নৃত্যের ভঙ্গিমায় যেন প্রকাশ পেল একজন প্রেমিকার অপ্রাপ্তি। বিলকিস বানু এবার গলার স্বর আরও গম্ভীর এবং কঠিন করে বললেন, আব আখিরি ভঙ্গি।
ये भंगिर माने हलो ठुकराना और बगावत। जिंदगी में मोहब्बत चिरस्थायी ना रे बेटी, किंतु बाईजीर शिल्प हमेशा जिंदा रहता है। इसलिए दोनों हाथ माथार ऊपर ने एरपर बज्रेर रफ्तार से नीचे निये आए। जिसाम को तेज घुमाकर पेछने चले आए, যেন তুই হামেশা নিজের অনুভূতিকে প্রত্যাখ্যান করতে প্রস্তুত। আপনি জজবাত সে বাগাবত হি তুঝে আজাদি কা মজা দেগি বেটি। হেমাঙ্গিনী এই শেষ ভঙ্গিটি করার সময় তার চোখে এক গভীর দৃঢ়তার দেখা মিলল। দুটি লণ্ঠনের টিমটিমে আলোয় তার নৃত্যরত ছায়াটি দেখে মনে হলো সেই ছায়া তীব্র গতিতে ঘুরছে। শেষ পর্যায়ে সেটি রয়ে গেল একাকী, কিন্তু স্থিত হলো অত্যন্ত শক্তিশালী এক রূপে। হেমাঙ্গিনী যেন নাচের মাধ্যমে বুঝে গেল প্রত্যাখ্যান এবং বিদ্রোহের মাঝেই স্বাধীনতা লুকিয়ে আছে। বিলকিস বানুর চোখ দুটি চকচক করে উঠল। তার মনে হতে লাগলো সেই ছায়া যেন হেমাঙ্গিনীর নয়, তার ঘনিষ্ঠ বন্ধু সরলতার। বিলকিস বানু তৃপ্তির হাসি হাসল, চোখে পানি নিয়ে চিৎকার করে বলে উঠল, সাব্বাস সাব্বাস বেটি, বিলকুল সহি। এই নৃত্যকে তুই আজ জীবন দিলি। সে রাতে গগনের অর্ধচন্দ্র যেন সাক্ষী হয়ে রইল একজন বাইজির হৃদয়ের গভীরতম আকাঙ্ক্ষা, তার শিল্প এবং জন্মগত অধিকারের গল্পে। রৌপ্য পাত্রে বাসমতি চালের পোলাও আর কংসের বাটিতে খাসির রেজালা থেকে ধোঁয়া বেরোচ্ছে। তবুও সিকান্দার গজনবীর খাস মহলের আবহাওয়া আজ বরফের মতো শীতল, যেন হিমালয়ের ওপর থেকে ভেসে আসা উত্তরের হাওয়া এসে জড়ো হয়েছে এই কামরায়। এই শীতলতার মাঝেও দুই জমিদারের চোখের চাউনিতে যে অনল খেলা করছে, তার উত্তাপ যেন এক নিমিষেই হিমালয়ের বরফ গলিয়ে দিতে সক্ষম। বিশাল মেহগানি কাঠের টেবিলের এক প্রান্তে বসে আছেন জমিদার নবাব সিকান্দার গজনবী। তার ঠিক মুখোমুখি অবস্থান করছেন ঈশা খাঁ। ঈশা খাঁয়ের শরীরী ভাষায় বাঘের মতো ক্ষিপ্রতা লক্ষণীয়। তিনি স্থিরভাবে বসে আছেন ঠিকই, তবে মনে হচ্ছে সুযোগ পেলে যে কোনো মুহূর্তে শিকারের ওপর অর্থাৎ সিকান্দারের ওপর ঝাঁপিয়ে পড়বেন। খাবারের প্লেটগুলো সাজিয়ে রেখে গেল খাদেমরা। ঈশা খাঁ নীরবতা ভাঙলেন, ভারী কণ্ঠের সাথে কঠোরতা মিশিয়ে বললেন, সিকান্দার সাহেব, আপনার বাবুর্চিরা রন্ধনশিল্পে বেশ ভালো, কিন্তু আফসোস আপনার বড় পুত্রর আদব কায়দার বিষয়ে একই কথা বলতে পারছি না। সিকান্দার গজনবী অত্যন্ত ধীর স্থিরভাবে ঈশা খাঁয়ের গেলাসে শরবত ঢেলে দিলেন। তার গালের কোণে দৃশ্যমান এক চিলতে হাসি, যদিও উক্ত পরিস্থিতির সাথে এ হাসি বড্ড বিমানান। তিনি শান্ত গলায় বললেন, আমাদের বংশে আদব আছে বলেই তো মেহমানকে মধ্যাহ্নভোজের দাওয়াত দিয়েছি খাঁ সাহেব। পেটে ক্ষুধা থাকলে কিন্তু মাথায় রাগ বেশি চড়ে। অনুগ্রহপূর্বক আগে কিছু মুখে তুলুন। ঈশা খাঁ টেবিলের ওপর রাখা ছুরিটা হাতে তুলে নিলেন। আঙুলের ফাঁকে ফাঁকে ছুরিটা দিয়ে খেলা করতে লাগলেন। ধাতব বস্তুটির শব্দে কামরার পরিবেশ যেন আরও থমথমে হয়ে উঠল। সামান্য বাঁকা হাসি গালে ঝুলিয়ে তিনি বললেন, আমার তলোয়ারটা আজ বড্ড ক্ষুধার্ত সিকান্দার সাহেব। আমার বাল্যকালের ঘনিষ্ঠ আলী হোসেন আজ শয্যাশায়ী। তার এই অবস্থার কারণ আপনার গুণধর পুত্র তাইমুর গজনবী। আপনার বাড়ির অন্ন আমি মুখে কি করে তুলি বলুন? সামান্য একজন নর্তকী একজন বাইজির দিকে হাত বাড়ানোর অপরাধে জমিদারের অতিথির হাত কেটে নেওয়া, এ কেমন বিচার সিকান্দার সাহেব? নাকি গজনবী এস্টেটে এখন বাইজিদের ইজ্জাত মেহমানের প্রাণের চেয়েও দামি? সিকান্দার সরাসরি ঈশা খাঁয়ের চোখের দিকে তাকালেন। তার চোখে ভয়ের লেশ মাত্র নেই কোনো অনুশোচনা, বরং তিনি কৌতুক করে বললেন, খাঁ সাহেব, আপনি ভুল করছেন। উপবাস তো এর সমাধান হতে পারে না। তাছাড়া আপনার বন্ধু আমার অতিথি ছিলেন সত্য, কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন সে মুহূর্তে তার অবস্থান ছিল গজনবীর মাহফিলে, কোনো সস্তা সরাইখানায় নয়। হেমাঙ্গিনী আমার মহলের আশ্রিতা, আমার মাহফিলের নতুন শোভা। তার অনুমতি ছাড়া শরীরে স্পর্শ করা মানে তাদের অসম্মান করা। বাইজিরা আমার খানদানের অংশ, আমার মাহফিলের সৌন্দর্য। আমার বড় পুত্র এ অঞ্চলের ভাবী জমিদার নবাব তাইমুর গজনবী রক্ত পিপাসু নয়, সে শুধু আমার মহলের আশ্রিতাদের সম্মান রক্ষা করেছে। ঈশা খাঁ এবার রাগে ফুঁসতে লাগলেন, টেবিলের ওপর সজোরে এক হাত চাপড়ালেন। ঝনঝন করে উঠল রূপার বাসনগুলো। সম্মান রক্ষার দোহাই দিয়ে আপনি আমার বন্ধুর পঙ্গুত্বকে জায়েজ করার চেষ্টা করছেন? শুনুন, আমি এসেছি রক্তের বদলা নিতে। রক্তের বদলার রক্ত দিয়েই শোধ হয়, তা বোধহয় আপনার অজানা নয়। এটাই দস্তুর। হয় আপনার ছেলেকে আমার হাতে তুলে দিন, অথবা প্রস্তুত হন। আমার কামানের মুখ আপনার এই বিশাল মহলের দিকে ঘুরতে বেশিক্ষণ লাগবে না জনাব। গজনবী মহলের পরিস্থিতি এখন ভীষণ উত্তপ্ত। রক্ষীরা দরজায় হাতল চেপে দাঁড়িয়ে আছে। ইশারা পেলেই কোষমুক্ত হবে তলোয়ার।
কিন্তু সিকান্দার গজনবী অদ্ভুতভাবে শান্ত। তিনি নিজ হাতে বাটি থেকে বিশাল এক টুকরো হরিণের মাংস ঈশা খায়ের প্লেটে তুলে দিলেন। মুখের দীপ্তি বজায় রেখে বললেন, যুদ্ধ তো চাইলে করাই যায় খাঁ সাহেব। আপনার কামানের গর্জনে আমার এই মহল হয়তো ধুলোয় মিশে যাবে, আবার আপনার জমিও হয়তো আমার অশ্বারোহীরা দখল করে নেবে, কিন্তু তাতে লাভ হবে কাদের? ইংরেজ বণিকদের। তারা এই পরিস্থিতির সুযোগ নেবে। তার চেয়ে বরং আপনি ঠান্ডা মাথায় ভাবুন, অনুগ্রহ করে আহার শুরু করুন। এবার সিকান্দার সামান্য ঝুঁকে এলেন ঈশা খায়ের সামনে, অতি নিমজ্জিত স্বরে বললেন, একজন লম্পট বন্ধুর জন্য কি আপনি দুটি বিশাল এস্টেটের হাজার হাজার প্রজার সর্বনাশ ডেকে আনবেন খাঁ সাহেব? নাকি আলী হোসেনের চিকিৎসার সমস্ত ভার এবং ক্ষতিপূরণ হিসেবে আমার উত্তরের আমবাগানটি গ্রহণ করে বন্ধুত্বের হাত বাড়াবেন? ঈশা খাঁ মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন। সিকান্দার খুব কৌশলে তাকে প্যাঁচে ফেলেছেন। এখন যদি বন্ধুত্বকে গ্রহণ না করে তিনি আক্রমণকে বেছে নেন, তাহলে তার পরিচিতি মিলবে নেমক খারাপ হিসেবে। আবার আপোষ করলে বন্ধুর প্রতি ঘটে যাওয়া গর্হিত অপরাধের প্রতিশোধ নেওয়া হবে না। ঈশা খাঁ দাঁতে দাঁত চিবে মাংসের টুকরোটি মুখে পুরলেন। আলগোছে চিবোতে চিবোতে বললেন, সিকান্দার সাহেব, আপনার জিভ হওয়া তলোয়ারের চেয়েও ধারালো। আজ আমি আপনার অন্ন গ্রহণ করলাম, তাই তলোয়ার নিজ কোষেই রইল। কিন্তু মনে রাখবেন, এই ঋণ কিন্তু শোধ হবে। উত্তরের আমবাগান আমি নেব আলীর চিকিৎসার জন্য, তবে এ অপমানের দাগ অতি সহজে মুছবে না। নবাব সিকান্দার গজনবী তৃপ্তির হাসি হাসলেন। তিনি জানেন আসন্ন বিপদ কেটে গেছে। উচ্ছ্বসিত স্বরে তিনি গ্লাস উঁচিয়ে বললেন, ভবিষ্যতের কথা ভবিষ্যতে তোলা থাক, রেজালাটা জুড়িয়ে যাচ্ছে খাঁ সাহেব, আপাতত এর স্বাদ নিন। ঈশা খাঁ আহার সম্পন্ন করলেন, তবে তার চোখে লেগেছিল অসমাপ্তির গল্প। খাওয়ার পর্ব চুকতে না চুকতেই সিকান্দর গজনবী তার শেষ চাল চাললেন। তার ঠোঁটের কোণে ফিরে এলো রহস্যময় হাসি। তিনি জানতেন শিকারের সামনে টোপ ফেলার এখনই মোক্ষম সময়। সিকান্দার পানের বাটাটা ঈশা খায়ের দিকে এগিয়ে দিতে দিতে বললেন, তবে খাঁ সাহেব, দান খয়রাত তো ভিক্ষুক বা ফকির মিসকিনরা গ্রহণ করে। আপনি বীর জমিদার, নাম ঈশা খাঁ, 12 ভুইয়াদের সমতুল্য আপনার তেজ। ঘনিষ্ঠ বন্ধুর চিকিৎসার ভার না হয় আমি নিলাম, তবে ক্ষতিপূরণ হিসেবে ওই উত্তরের আমবাগানটি এমনি এমনি দিয়ে দিলে কি আপনার শানে মানাবে? মানুষ বলে বেড়াবে ঈশা খাঁ গজনবীদের দয়ায় জমি বাড়িয়েছেন। বিষয়টি কি মর্যাদাহানিকর নয়? ঈশা খাঁ পানের খিলিটা হাতে নিয়ে সামান্য থমকে গেলেন। সিকান্দারের খোঁচাটি তার পৌরুষে আঘাত হানল। তিনি কুঞ্চিত ভ্রু নিয়ে তাকালেন সিকান্দারের মুখপানে, শুধলেন, কি বলতে চান স্পষ্টভাবে বলুন। সিকান্দার আয়েশ করে নিজের পানে জর্দা মেশাতে মেশাতে বললেন, সামনেই পূর্ণিমা। আপনি তো জানেন প্রতি বছর আমাদের গজনবী এস্টেটের সীমানায় এক বিশাল অশ্বদৌড় প্রতিযোগিতার আয়োজন হয়। শুনেছি ঘোড়ার লাগাম ধরলে আপনাকে দেখে নাকি বাতাসেরও ঈর্ষা হয়। এ তল্লাটে আপনার অশ্বচালনার দক্ষতা নিয়ে তো কেউ প্রশ্ন করার সাহস রাখে না। সিকান্দার একটু থামলেন, মুখে পান পুড়ে ঈশা খায়ের চোখের ভাষা পড়ার চেষ্টা করলেন। ঈশা খায়ের চোখে মুখে কৌতূহলের ঝিলিক। ধূর্ত সিকান্দার ফের বলতে শুরু করলেন, আমার প্রস্তাব হলো এই অশ্বদৌড়ে আপনাকে অংশ নিতে হবে। যদি আপনি প্রথম স্থান অধিকার করতে পারেন, তবেই উত্তরের আমবাগান আপনার। আর তার সাথে সিকান্দার সজোরে হাততালি দিলেন। সঙ্গে সঙ্গে একজন ভৃত্য প্রবেশ করল কক্ষে, হাতে মখমলের কাপড়ে মোড়া অতি দীর্ঘ একটি বস্তু। সিকান্দার সেই বস্তুর ওপর থেকে কাপড়টা সরাতেই চকচক করে উঠল হীরা পান্না খচিত খাপের একটি তলোয়ার। সিকান্দার গর্বিত ভঙ্গিতে বললেন, এই দেখুন, পারস্যের সম্রাট নাদির শাহের সেনাপতির ব্যবহৃত শামশির। এটি আমার পূর্বপুরুষদের সংগ্রহে থাকা সবচেয়ে দামি রত্ন। যদি আপনি প্রথম স্থান অধিকার করেন, তাহলে আমবাগানের দলিলের সাথে এই ঐতিহাসিক তলোয়ারটিও শুধুমাত্র আপনার হবে। বলুন খাঁ সাহেব, এমন নজিরবিহীন পুরস্কার কি আপনার যোগ্য নয়? ঈশা খাঁ তলোয়ারটির দিকে তাকালেন। তার অক্ষিজোড়ায় খেলা করতে লাগল লোভ আর জেদ। তিনি জানেন সিকান্দার অতি ধূর্ত একজন জমিদার। এসবই সংঘাত এড়িয়ে যাওয়ার ছলচাতুরি। কিন্তু এমন সংপ্রশ্ন তিনি প্রত্যাখ্যান করবেন কিভাবে? ঈশা খাঁয়ের প্রতিটি শিরায় উপশিরায় উত্তেজনা ছড়িয়ে পড়ল মুহূর্তেই। এছাড়া ঘোড়ার পিঠে তিনি অপরাজেয়। নিজের দক্ষতার ওপর এই অন্ধ বিশ্বাস তার অহংকারের অন্যতম শিকড়। ঈশা খাঁ টেবিল ছেড়ে উঠে দাঁড়ালেন। আত্মবিশ্বাসের সহিত মুচকি হেসে বললেন, আপনি অতি চতুর একজন মানুষ জমিদার সাহেব। আপনি জানতেন আমি এই বাজি ফেরাতে পারবো না। বেশ, এই বাজি আমি গ্রহণ করলাম। প্রস্তুত রাখবেন আপনার আমবাগানের দলিল আর ওই পারস্যের শামশির। পূর্ণিমার আলোয় গজনবীর মাঠ দেখবে ঈশা খাঁ শুধু তলোয়ারেই নয়,
লাগাম হাতেও কতটা ভয়ঙ্কর। সিকান্দার নিজেও উঠে দাঁড়ালেন, মাথা নত করে অভিবাদন জানালেন, শ্রদ্ধার সুরে বললেন, আপনার সাহস অতি প্রশংসনীয়, তবে মনে রাখবেন গজনবীর ঘোড়ারাও কিন্তু কম যায় না। চলি সিকান্দার সাহেব, মধ্যাহ্নভোজের জন্য ধন্যবাদ। ঈশা খাঁ সদম্ভে ঘর থেকে বেরিয়ে গেলেন। তার ভারী পায়ের আওয়াজ মিলিয়ে যাওয়ার পর সিকান্দার গজনবী নিজের চেয়ারে ধপ করে বসে পড়লেন। তার চোখের সেই কৌতুক মিলিয়ে গেল। সেখানে খেলা করতে লাগল দক্ষ শিকারীর চোখের তীক্ষ্ণতা। পাশ থেকে দাউদ বিচলিত কণ্ঠে বলে উঠল, হুজুর মাফ করবেন, তবে ঈশা খাঁ তুখোর অশ্বারোহী, উনি জিতলে তো সর্বনাশ, আমবাগান আর ওই অমূল্য তলোয়ার দুটোই হাতছাড়া হবে। সিকান্দার শান্ত গলায় বললেন, দাউদ, আমি জানি ঈশা খাঁ তুখোর অশ্বারোহী, কিন্তু তুমি তাইমুরের দক্ষতাকে প্রশ্ন করো না। ঈশা খাঁকে বাজির নেশায় বুঁদ করে রাখাটাই ছিল আমার মূল উদ্দেশ্য। নেশাগ্রস্ত মানুষ আর অন্ধ মানুষের মাঝে কোনো তফাৎ থাকে না। পূর্ণিমার রাত আসতে দাও, তখন দেখা যাবে কার ঘোড়া আগে দৌড়ায় আর কার ঘোড়া হোঁচট খায়। সিকান্দর উচ্চস্বরে হেসে উঠলেন। সেই হাসি দেখে দরদর করে ঘামতে লাগল দাউদ। গজনবীর মাহফিলে আজ যেন নবজৌলুসের বয়ান এসেছে। শত শত মোমবাতি আর পারস্য থেকে আনা নতুন বেলোয়ারি ঝাড়বাতির আলোয় শ্বেতপাথরের মেঝেতে খেলা করছে রামধনু। মাহফিলের বাতাসে ভাসছে দামি কস্তুরি আতরের সুঘ্রাণ আর সদ্য ফোটা গোলাপের মদির সুবাস। সেই সুবাস যেন বয়ে বেড়াচ্ছে আসন্ন এক অজানা নাটকের উত্তেজনা। হলঘরের পেছনে রয়েছে ছোট্ট আরেকটি কক্ষ। সে কক্ষের পর্দার আড়ালে দাঁড়িয়েছিল হেমাঙ্গিনী। আজ নিজেকে বারবার দর্পণে দেখছিল সে। তার পরনে গাঢ় নীল রঙের বেনারসি ঘাগরা, তাতে মিশে আছে সোনালি সুতোর নিপুণ কারুকাজ। সেই কারুকাজ যেন আকাশের লক্ষ তারকারাজির অস্তিত্ব বহন করছে। গলায় জড়ানো হীরা আর পান্নার ভারী গয়না প্রতিনিয়ত তার ফর্সা ত্বকে দ্যুতি ছড়াচ্ছে, তবে তার অলঙ্কারও চোখের দীপ্তির সাথে পাল্লা দিতে পারছে না। হেমাঙ্গিনী আজ গতরাতের সেই গোপন শিল্প, মা সরলতার সেই বিশেষ নৃত্য মাহফিলে প্রথমবারের মতো প্রদর্শন করবে। তার বিশ্বাস, এই নাচের জাদুতে সে তাইমুরকে বাঁধবে চিরতরে। পৃথিবীর কোনো শক্তি সেই বাঁধন ছিন্ন করতে পারবে না। পাশ থেকে বিলকিস বানু গর্বের সহিত হেমাঙ্গিনীর চিবুক আলতো করে ছুলেন, উর্দু মিশিয়ে বললেন, তৈরি থাক বেটি, আজ তোর মায়ের রুহ যেন তোর মাঝে ভর করে। মাহফিলের প্রতিটি অতিথি যেন টের পান আসল নর্তকী কাকে বলে। যদিও মাহফিলের পরিবেশ আজ কিছুটা ভিন্ন। মূল মসনদে জমিদার সিকান্দার গজনবী বসে আছেন রাজকীয় ভঙ্গিমায়। তার হাতে সেই সোনার আস্তরণে মোড়ানো হুকোর নল। পাশে বসে আছেন পুত্র তাইমুর। তাইমুরের চোখ আজ সেদিনের মতো শান্ত নয়, কিছুটা চঞ্চল। বারবার অনমনা হয়ে এদিক সেদিক খুঁজছেন তার হৃদয়ের নারীকে। তারই চঞ্চলতা, অধীর আগ্রহ কেবলমাত্র হেমাঙ্গিনীর জন্য। এমন সময় তবলার বোল থামিয়ে সিকান্দারের ইশারায় দাউদ এগিয়ে এসে ঘোষণা করল, আজকের মাহফিলে আমাদের বিশেষ আয়োজন, সুদূর দিল্লি থেকে আগত রূপ ও গুণের এক অনন্য সংমিশ্রণ, বাইজি সিমরন। করতালিতে মুখরিত হল গোটা হলঘর। তাইমুরের ভ্রু সামান্য কুঞ্চিত হয়ে পুনরায় স্বাভাবিক হয়ে গেল। এই মাহফিলের নিয়মকানুন সম্পর্কে সে এখনও সম্পূর্ণ অবগত নয়। হয়তো বাইজিদের নতুন মুখ মাহফিলে তুলে ধরাও আভিজাত্যের প্রতীক। মহলের প্রধান দরজা দিয়ে সিমরন প্রবেশ করতেই উপস্থিত সকলের চোখ চুম্বকের মতো আটকে গেল। সিমরনের রূপ যেন আগ্নেয়গিরির গলিত লাভা। গায়ের রং জলজল করছে কাঁচা সোনার মতো। পরনে টুকটুকে লাল পেশোয়াজ। তার হাঁটার প্রতিটি ছন্দে ছড়িয়ে পড়ছিল মাদকতা। প্রতিটি নিক্কণ যেন উপস্থিত পুরুষদের হৃৎপিণ্ডের স্পন্দন। সিমরন যখন মঞ্চের মাঝখানে এসে কুর্নিশ করল, তার চোখের চাহনিতে শীতল স্রোত বয়ে গেল সকলের বুকে। এ চাহনির বিপরীতে যেন পলক ফেলাও নিষিদ্ধ, অপরাধ। জমিদার পুত্র তাইমুরও এতক্ষণ কিছুটা অনমনস্ক ছিলেন। তিনিও সোজা হয়ে বসলেন। সিমরনের সৌন্দর্য অস্বীকার করার সাধ্য কোনো পুরুষের নেই। তাইমুর একজন বুঝদার মানুষ। সৌন্দর্যের কদর সে বোঝে। মৃদু মাথা নেড়ে সিমরনের উপস্থিতির প্রশংসা করতে পিছু হটলেন না ভাবি জমিদার। তবে তার বুকের ভেতরকার ধরফর করে উঠল না। সেই ধরফরানি একমাত্র হেমাঙ্গিনীর জন্য বরাদ্দ। কাজেই অক্ষিজোড়া সিমরনের ওপর নিবদ্ধ থাকলেও মন পড়ে রইল হেমাঙ্গিনীর আগমনের অপেক্ষায়। যন্ত্রসঙ্গীতের মূর্ছনা শুরু হলো। সেতার আর সারেঙ্গির যুগলবন্দিতে সিমরন তার নৃত্য শুরু করল। প্রথম কয়েক মুহূর্ত সব ঠিক ছিল, চিরাচরিত কত্থক আর মুজরার মিশেল। সহসা সিমরন তার হাত দুটি মাথার ওপর তুলল। তার শরীরের মোচড় আর চোখের ভাষায় ফুটে উঠল এক অদ্ভুত ক্ষমতার বহিঃপ্রকাশ। যেন গোটা পৃথিবীকে সে হাতের মুঠোয় পুড়ে নিচ্ছে। তার মুখভঙ্গিতে প্রকাশ পেল সেই চিরচেনা অহংকার,
যে অহংকার গতকাল রাতে বিলকিস বানু পুড়ে দিয়েছিলেন হেমাঙ্গিনীর নতুন নৃত্যকলায়। পর্দার আড়াল থেকে বিলকিস বানু সবটা দেখলেন। তার হাত থেকে পানের ডাবরটা মুহূর্তেই খসে পড়ল। ঝনঝন শব্দে গড়াগড়ি খেতে লাগল মেঝেতে। সেই শব্দ ঢাকা পড়ে গেল বাদ্যযন্ত্রের ধ্বনিতে। বিলকিস বানু পাথরের মূর্তির মতো জমে গেলেন। তার চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হল। তিনি অস্ফুটে কাপা গলায় বলে উঠলেন, ইয়া খোদা, এ কিভাবে সম্ভব? এ তো সরলতার গোপন নৃত্যবিন্যাস, সরলতার আমানত। এই বাইজি নৃত্যের গোপন ভঙ্গি শিখল কই থেকে? হেমাঙ্গিনীও নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। সিমরন ঠিক একই লয়ে সেই ছন্দে পা ফেলছে যে ছন্দ গতরাতে সে বহু সাধনায় আয়ত্ত করেছে। সিমরনের প্রতিটি মুদ্রায় সরলতার ছায়া লেপ্টে ছিল। হেমাঙ্গিনীর মনে হল তার পায়ের নিচ থেকে ক্রমশ মাটি সরে যাচ্ছে। যে নৃত্য অস্ত্র উত্তরাধিকারী সূত্রে শুধুমাত্র তার জানার কথা, যে নৃত্য অস্ত্র দিয়ে সে তাইমুরের মনকে চিরকাল নিজের প্রতি আবদ্ধ করবে বলে ভেবেছিল, সে নৃত্য সম্পর্কে সিমরন জ্ঞাত হলো কিভাবে? হেমাঙ্গিনীর মনে হলো সব যেন তার দু চোখের সামনে লুট হয়ে যাচ্ছে। এক অদৃশ্য হাহাকার দলা পাকিয়ে উঠল গলার কাছে। মঞ্চে তখন সিমরন নাচের শেষ ভঙ্গিটিতে চলে এসেছে, প্রত্যাখ্যান আর বিদ্রোহ। সে তড়িৎ গতিতে শরীরটিকে ঘুরিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। তার হাত জোড়া এমনভাবে নিক্ষিপ্ত হল যেন সে সমস্ত জগতের প্রেমকে অস্বীকার করছে। চোখে মুখে ফুটে উঠল তীব্র অবজ্ঞা আর স্বাধীনতা জয়ের স্বাদ। পুরো মাহফিলে তখন বিরাজ করছে পিন পতন নীরবতা। আচমকা গোটা হলঘর মুখরিত হয়ে গেল দীর্ঘ করতালিতে। নবাব সিকান্দার গজনবীও উল্লাসে চিৎকার করে উঠলেন, বাহ বাহ, সুবহান আল্লাহ, কি সুন্দর মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা। সিকান্দারের চোখ জোড়া চকচক করতে লাগল, যেন তিনি কোনো অমূল্য রত্ন খুঁজে পেয়েছেন। তাইমুরও মুচকি হেসে হাততালি দিলেন। সিমরনের দক্ষতা অসাধারণ, তা অস্বীকার করবার মতো নয়। তবে তার চোখ জোড়া আটকে গেল পর্দার আড়াল থেকে বেরিয়ে আসা হেমাঙ্গিনীর পানে। তাইমুর স্পষ্ট দেখতে পেলেন হেমাঙ্গিনীর দেহ কাঁপছে, তার চোখে জল। প্রেমিক পুরুষের মন বড় সজাগ হয়। সিমরনের এই আগ্রাসী সৌন্দর্য আর দক্ষতায় হেমাঙ্গিনী নিজেকে তুচ্ছ ভাবছে কিনা, এই আশঙ্কায় তাইমুরকে অস্থির করে তুলল। সিমরনের আগুনের তাপে চেয়ে হেমাঙ্গিনীর চোখের জলের দাম তার কাছে ঢের বেশি। নৃত্য শেষে সিমরন হাঁপাতে হাঁপাতে কুর্নিশ করল। তার ফর্সা কপালে ঘামের বিন্দুগুলো মুক্তোর মতো চিকচিক করতে লাগল। সেই ঘর্মাক্ত মুখমণ্ডল ছুঁয়ে দেখবার তীব্র বাসনার উদ্বেগ হল সিকান্দারের মনের গহীনে। তিনি দাউদকে ডাকলেন। গলার স্বর নিচু রেখে ভারী গলায় বললেন, দাউদ, সিমরন শুধু নৃত্যপটীয়সী নয়, তার মাঝে আমি এক বন্য হরিণীর তেজ দেখতে পেয়েছি। আজ রাত আমি তার সান্নিধ্যে কাটাতে চাই। তাকে আমার খাস কামরায় পাঠানোর ব্যবস্থা করো। তবে সিকান্দার একটু থামলেন, দীর্ঘশ্বাস ফেলে বললেন, মনে রেখো, কোনো জবরদস্তি নয়। তার যদি আপত্তি না থাকে তবেই। তাকে এটাও জানিও, সিকান্দার গজনবীর শয্যা সঙ্গিনী হওয়ার উপহার হিসেবে সে যা চাইবে তাই পাবে। এক্ষেত্রে কোনো কার্পণ্য নেই আমার। দাউদ মাথা নিচু করে বলল, জি হুজুর, এক্ষুনি ব্যবস্থা করছি। সিমরনের পর অন্য বাইজিরা মাহফিল জমাতে ব্যর্থ হলেন, কাজেই মধ্যরাতে মাহফিল শেষ হয়ে গেল। তাইমুর নিজের আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। হলঘর ত্যাগ করার আগ পর্যন্ত আগত অতিথিদের মুখে শুধুমাত্র সিমরনের প্রশংসাই শ্রবণগোচর হল তার। এমন পরিবেশনা তো আগে এতল্লাটে দেখিনি। গজনবীর মাহফিলের ভাগ্য খুলে গেল। তাইমুর ম্লান হাসলেন। আগত অতিথিদের তার ভীষণ বলতে ইচ্ছা করছে, নিঃসন্দেহে চমৎকার নৃত্য। সিমরন আগুনের মতো তপ্ত আর দীপ্তিময়, কিন্তু মনে রাখবেন, আগুন কেবল পোড়াতে জানে। কথাগুলো বলার অদম্য ইচ্ছা মনে পুষে রেখে দ্রুত পা বাড়ালেন তাইমুর। উদ্দেশ্য নিজের বিলাসবহুল কক্ষ নয়, বাইজি মহল। হেমাঙ্গিনীকে হলঘর ছেড়ে ছুটে বেরিয়ে যেতে দেখেছেন তিনি। নবাব তাইমুর গজনবী দ্রুত পায়ে হেঁটে চললেন বাইজি মহলের দিকে। প্রহরীরা তাকে দেখেও না দেখার ভান করে রইল। ছোট হুজুরের মেজাজ সম্পর্কে তারা অবগত। তাইমুরের চোয়াল ইস্পাতের মতো শক্ত, তার মনের ভেতর চলছে তোলপাড়। হেমাঙ্গিনী বোধহয় পৃথিবীর সবচেয়ে অসুখী আর ব্যর্থ নারী। আজ রাতেই হেমাঙ্গিনীর এই ভুল ভাঙাতে হবে। তাকে বোঝাতে হবে, সিমরন হয়তো আগুনের ফুলকি, কিন্তু হেমাঙ্গিনী হল স্নিগ্ধ জোনাকি। আগুন নিজে জ্বলতে পারে না, জোনাকিরা পারে। নবাব তাইমুর গজনবী আগুনের তাপে পুড়তে চান না, তিনি চান জোনাকি আলোয় আমৃত্যু পথ চলতে।